সকলকে স্বাগত আজকের ভাবুক সভায়। ছোট ছোট আড্ডা আলোচনা ছাড়াও আমরা এই 2018 সাল থেকে 3টি লেকচার সিরিজ আয়োজন করেছি। এই 3টি লেকচার সিরিজের নাম হলো বুঝে পড়া পড়ে বোঝা, রিথিঙ্কিং দ্য ইউনিভার্সিটি এবং এই সময় আমার চোখে। আজকে আমরা কলেজ ক্রনিকলস নামে একটি নতুন লেকচার সিরিজ শুরু করছি এবং এই বক্তৃতামালায় আগাগোড়া পরিকল্পনার কৃতিত্ব যায় সেই ডক্টর উপল চক্রবর্তী আজকে আমাদের বক্তা। কলেজ ক্রনিকলস সিরিজে প্রেসিডেন্সি কলেজের অচেনা কিছু ইতিহাস, অনেক অচেনা গল্পের সঙ্গে আমরা পরিচয় করে নেব আড্ডা ছলে। এটা সত্যি যে প্রেসিডেন্সির নিজস্ব ইনস্টিটিউশনাল হিস্ট্রির সঙ্গে আমাদের তেমন পরিচয় নেই। কিছু বিক্ষিপ্ত অ্যানেকডোটের লাগাতার স্লোগানবাজি, যা অনেক ক্ষেত্রেই রং চড়ানো, জল মেশানো, সেসব ভাবে অনেক জরুরি তথ্য আমাদের অজানা থেকে যায়। 1817 সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পুরো সময় পর্বে নানা দলিল, দস্তাবেজ, স্মৃতি, টুকরো টাকা ইতিহাসের সূত্র ইতিমধ্যে সংরক্ষিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিজিটাল আর্কাইভে। কিন্তু একটা বিরাট অংশ এর আওতার বাইরে উঠে গেছে। সবকিছু একত্র করে অধ্যাপক উপল চক্রবর্তীর নেতৃত্বে এই আর্কাইভের সংস্কারের কাজ হচ্ছে বেশ কিছুদিন ধরে। এই বিষয়ে আমরা উপল স্যারের কাছে আজ বিস্তরে শুনব। উপল স্যারকে চেনেন না এরকম বোধহয় আমাদের মধ্যে কেউই নেই, কিন্তু তাও পোশাকিভাবে বক্তার পরিচয় করিয়ে দিতে অল্প কিছু কথা। ডক্টর উপল চক্রবর্তী সোশিয়োলজি বিভাগের অধ্যাপক, ইন্টেলেকচুয়াল হিস্ট্রি, ঔপনিবেশিকতা, পলিটিক্যাল ইকোনমি, ব্রিডিং স্টাডিজ, সায়েন্স স্টাডিজ, গভর্নেন্স ইত্যাদি নিয়ে চর্চা করেন। বর্তমানে তিনি প্রেসিডেন্সি কলেজের ইতিহাস নিয়ে গবেষণা করছেন, যেখানে ইনস্টিটিউশনালিটি, পেডাগজি, ডিসিপ্লিনারিটি, সায়েন্টিফিক প্র্যাকটিস অ্যান্ড গভর্নেন্স এর মাইক্রো প্র্যাকটিসকে তিনি রাষ্ট্র, সাম্রাজ্যবাদ, বিজ্ঞান এবং সংস্কারে নিয়ে দেখছেন। আর সময় এখন সরাসরি চলে যাবো উপল স্যারের কাছে। ডক্টর উপল narratives, as we all know. Many of us are students of social sciences
this series, I do not intend to pose myself as an authoritative, expert, social scientist, presenting narratives in a crafted manner as communicating, let's say, only one kind of. The entire intention of this series is to transfer my role to all of you. একটা সময় আসবে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস এই সিরিজটাতে, যেখানে এই গল্পগুলো আমি আর বলবো, এই গল্পগুলো এখানকার স্টুডেন্টরা সবাই বলবে, এবং সেটাই কিন্তু এই সিরিজের সার্থকতা। যদি সেটা হতে পারে, তাই তবেই এই সিরিজ কিন্তু সার্থক। এবারে একটু তাকাই গল্প বলার উৎসে, the source of this narrative, কোত্থেকে এই গল্পগুলো আসছে। বলাই বাহুল্য প্রেসিডেন্সি হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজের ইতিহাস ইনস্টিটিউশনাল ইতিহাস হিসেবে অল্প কিছু লেখা হয়েছে, ছোট বড় মেলামেশা বিভিন্ন সময়। এছাড়াও because all of us we know that the history of Hindu and Presidency College subsequently is also a history of modern India. Many senses of the term, which is why the history of the college has featured in many other kinds of histories, scholarly histories, histories of nationalism, histories of social reform, histories of science in modern India, histories of politics in modern India, histories of state building in modern India. All these histories written by so many scholars across the world over, let's say, the last 6 decades, at least, all of these histories have featured Hindu College and Presidency College. But because these histories had other themes or objects as their main kind of point of analysis, in these histories, the college has mostly featured as a background. The college and some of its important episodes, people, ideas, actions, they have entered these histories and helped these histories to argue, analyze, and examine their main concern. So be it nationalism, be it reform, be it science, politics, whatever. But in our case, in this series, we want to make the institution the foreground of our narratives. Now, this is obviously not easy to do because, as I said, the institution was always part of a much bigger, broader social space. So the moment we start narrating any story from this institution's life, to understand that story meaningfully, we must also have some sense of the context in which that story is unfolding. So today, for example, the stories that I narrate, each of them are from different phases in the life of this institution. Right from the time of the early 19th century to the mid 19th century to the late 19th century to the early 20th century and then to the mid 20th century. All of these constitute not only different phases in the life of the institution, and it's obvious that they also constitute different times in the history of India and in the history of India's connections to the world. So they make the stuff of not only national histories but also global histories. And because this college was so much at the center of modern Indian public life, that very easily most of its episodes, most of its stories had an obvious global connection. It's not particularly also difficult to dig out those connections. They are on your face. So the challenge is, if I try to think of this a bit analytically before we enter the kind of mood of storytelling, if I have to think of this a bit analytically, the challenge is to
make this institution the foreground of our narratives, yet not also lose the idea that this foreground is part of so many other, aspects of the stage of the world, the stage of the nation, the stage of the province, Bengal. These are kind of political, geographical categories, but then this, if we look at other social categories, then of course this college is a site for stories about race, stories about gender, stories about class, stories about education, within education, pedagogy, disciplinarity, etc. So the difficult and interesting thing about these stories is to maintain some kind of a dialectical relationship between the inside of the college and the outside, which it was a part of. তোমরা এখানে যারা আছো তারা হয়তো প্রত্যেকে ভারতবর্ষের এই 200 বছরের আধুনিকতার ইতিহাসে পরিচিত নয়। কেউ কেউ ইতিহাসের ছাত্র, কেউ কেউ সমাজবিদ্যায় অন্য কোনো বিভাগের ছাত্র, যাদেরকে হয়তো ইতিহাস চর্চা কিছুটা করতে হয়, কিন্তু এখানে অনেকেই আছে যারা বিজ্ঞানের ছাত্র, যাদেরকে সেইভাবে হয়তো পাঠ্যক্রমের অংশ হিসেবে ইতিহাসের চর্চা করতে হয়। তাই ভারতবর্ষের এই আধুনিকতার ইতিহাসের বিভিন্ন সময় পর্যায়ে তার প্রাণশক্তিটা সম্বন্ধে হয়তো সবার সমান ধারণা নেই। তাই কলেজের ইতিহাসের গল্পগুলো যখন বলবো, একটু করে গল্পগুলোর সামাজিক ঐতিহাসিক কাঠামোটা বলে দেওয়া দরকার। So while this will be storytelling, but every story will also have its place in history, and that place has to be pointed out to some extent. Okay. Now, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই বিষয়টায় আগ্রহ দেখানোর জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ আমি আজকে দিতে চাই আমাদের মধ্যে একজন সিনিয়র মানুষ আছেন, ডক্টর নেপচুন শ্রীমাল। তিনি কলেজের 1966 ব্যাচের ছাত্র। 1966 সময়টা আজ থেকে 56 বছর আগে। হ্যাঁ, তো সেই সময়ের কলেজে ফিরে যাওয়ার একটা সুযোগ আজকে আমি সরাসরি করতে চাই, আমার গল্পের বেটনটা কিছুটা ডক্টর শ্রীমালের হাতে তুলে দিয়ে। আমার আলোচনার পর আমি ডক্টর শ্রীমালকেও একটু বলবো ওনার কলেজের গল্প বলতে, ঠিক আছে? যাতে কারণ 66 একটা খুব বিশেষভাবে জ্বলন্ত সময় কলেজের ইতিহাসে, ঠিক আছে? তো যাই হোক, আমি এবারে একটু আবার ছোট করে উৎসের দিকে ফিরে আসি। এত রিচ এই ইনস্টিটিউশনের ইতিহাস যে তার আর্কাইভ তৈরি করা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ এই ইনস্টিটিউশনে যারা পড়েছেন এবং যারা পড়িয়েছেন, তাদের ইনস্টিটিউশনে থাকাকালীন যে সময়গুলো, সেই সময়গুলো এত ধরনের সময়ের সাথে জুড়ে যায় যে কখনোই একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা একটা সেমিনার সোসাইটির কয়েকটা খাতা কিংবা একটা প্রশ্নপত্র কিংবা কলেজের ক্লাসরুমের কিছু লেকচার নোটস, এই ধরনের তথ্য ডকুমেন্টস দিয়ে হিন্দু প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের আর্কাইভ তৈরি করা অসম্ভব। এই আর্কাইভ স্ট্রেচ করে সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগেও, অ্যাকচুয়ালি গত 3-4 বছর ধরেই চলছে এই আর্কাইভ তৈরি করার কাজ। আমি কিছুদিন আগেও দেখছিলাম যে ইবি কাওয়েল, হিন্দু কলেজের গোড়ার দিকের একজন অধ্যাপক, এখানে ইতিহাসের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন এখানে ইতিহাস এবং তারপরে সংস্কৃত কলেজে সংস্কৃত পড়াতেন। তিনি এখানে এটা 19th সেঞ্চুরির একদম গোড়ার দিকে, 1830s এই সময়। তিনি তারপরে কেমব্রিজে ফিরে যান এবং কেমব্রিজে উনি সংস্কৃতের চেয়ার জয়েন করেন প্রফেসর হিসেবে। এবং আমি কিছুদিন আগেই দেখছিলাম
যে কেমব্রিজ ইউনিভার্সিটির যে ইনস্টিটিউশনাল আর্কাইভ আছে, সেখানে কাওয়েল সাহেবের প্রাইভেট পেপার্স আছে, এবং সেই প্রাইভেট পেপার্সের মধ্যে কিন্তু ওনার কলকাতায় থাকাকালীন, হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজ, এই হিন্দু কলেজে পড়ানোর সময়কার বেশ কিছু নথিপত্র আছে। এটা একটা র্যান্ডম উদাহরণ, কিন্তু এই রকম উদাহরণ অসংখ্য, হ্যাঁ। এবং সেই জন্যে এই প্রতিষ্ঠানটার আর্কাইভ বানানোটা একটা বিরাট চ্যালেঞ্জ। যাই হোক, যেটা হয় একটু বলে নেওয়া দরকার এখানে। যেটা হয় সেটা হচ্ছে হিন্দু কলেজ যখন ছিল 1817 থেকে 54, তখন কিন্তু প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান ছিল, একটি বেসরকারি সিভিল সোসাইটির ইনিশিয়েটিভে তৈরি প্রাইভেট প্রতিষ্ঠান বলতে আমরা যা বুঝি ঠিক তাই। তার একটা ম্যানেজিং কমিটি ছিল, সেই ম্যানেজিং কমিটিতে যারা ট্রাস্টি ছিলেন তারা সবাই ইন্ডিভিজুয়ালস, খুব নামকরা ইন্ডিভিজুয়ালস অফ দ্যাট টাইম। এগুলো আমি আর বলছি না, অনেকেই জানে, মানে রামমোহন থেকে শুরু করে ডেভিড হেয়ার বা এডওয়ার্ড হাইড ইস্ট ইত্যাদি, শোভাবাজারের রাজা ইত্যাদি। তো এবং ম্যানেজিং কমিটিতে সরকারের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, কারণ সরকার একটা ছোট টাকা, অল্প টাকা এই প্রতিষ্ঠানটার প্রতি একটা গ্রান্ট করত। তো সেই সময়কার 1817 থেকে 54 সময়কার ইতিহাসের অনেক নথি, সেই জন্যে যেহেতু এটা বেসরকারি প্রতিষ্ঠান ছিল, সেই সময়কার অনেক নথি কিন্তু আবার আমাদের সরকারি আর্কাইভে পাওয়া যায় না। ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভস, সেখানকার সরকারি আর্কাইভে, সেই সরকারি আর্কাইভে কিন্তু প্রেসিডেন্সি কলেজ 1854 পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান হয়ে যাওয়ার পর, যখন প্রেসিডেন্সি কলেজ রিলেটেড সমস্ত করেসপন্ডেন্স সরকারের ঘরে জমা হচ্ছে, তখন থেকে কিন্তু প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের একটা বড় সূত্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভসের দলিল দস্তাবেজ। তার আগে অবধি 1817 থেকে 54 পিরিয়ডটায় কিন্তু কলেজের অনেক নথি কলেজেই থেকে গেছিল, এবং এই নথিগুলো বিভিন্ন সময়ে জুড়ে প্রেসিডেন্সি কলেজের বিভিন্ন শিক্ষকরা, এবং বিশেষত 2017-তে বাইসেন্টেনারি যখন সেলিব্রেট করা হচ্ছে হিন্দু কলেজে, সেই সময় প্রফেসর স্বপন চক্রবর্তীর উদ্যোগে এই নথিগুলোকে ডিজিটাইজ করা হয়। সেগুলোর অবস্থা ভালো ছিল না, সেগুলোকে উদ্ধার করা, সেগুলোকে ডিজিটাইজ করার অনেকটা কাজ স্বপনবাবু করেন, এবং তারপরেও কিন্তু অনেক নথি পড়ে থাকে। এইটা হচ্ছে এই আর্কাইভের একটা ট্রেল। এছাড়া এই আর্কাইভের আরেকটা ট্রেল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভসে প্রেসিডেন্সি কলেজ তৈরি হওয়ার পর থেকে সমস্ত জমা হওয়া সরকারি নথি, প্রায় 150 বছরের ইতিহাস, বিশাল ট্রেল। এছাড়া এই আর্কাইভের একটা বিশাল বিশাল ট্রেল আছে সাময়িক সংবাদপত্রে। বিভিন্ন সময়, যেহেতু প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ ভারতবর্ষের অন্যতম শিক্ষার পীঠস্থান ছিল, এবং সেখানে যে সমস্ত ঘটনা ঘটত ধারাবাহিকভাবে, সেগুলো সবই নেশন মেকিং ইভেন্টস ইন মেনি ওয়েজ। তাই সাময়িক সংবাদপত্রে কিন্তু হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজকে নিয়ে রেগুলারলি লেখালেখি চলতো, এবং এটা লম্বা সময় জুড়ে, মানে একেবারে সেই 1817 সময় থেকে। অতএব যে সমস্ত বাংলা সাময়িক সংবাদপত্রের কালেকশনের বই আমরা জানি পড়া হয়েছে, হ্যাঁ, contemporary periodicals, especially from the early 19th century, the huge range of Bengali periodicals which were part of the Bengali literary public sphere at that time, each of these periodicals would routinely carry out articles on the Hindu and Presidency College. So that is another very valuable trail of sources for this college. Then of course there is a stream of biographies and autobiographies and memoirs written by eminent people from this college. That is again a very, very valuable source of the history of this college. এরকম করতে 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 আরো অনেক কিছু বলা যায়। ছোট করে বললে, এই সমস্ত কিছুকে একত্রিত করা ফিজিক্যালি এবং ডিজিটালি, এই দুটোর কাজ প্রায় গত 3 বছর ধরে চলছে। এটার ফলস্বরূপ তৈরি হয়েছে প্রেসিডেন্সি কলেজের ডিজিটাল আর্কাইভস।
যেই আর্কাইভসের সাইজ এই মুহূর্তে প্রায় 55 GB, যাতে আছে প্রায় 10,000 হোল্ডিং। এই আর্কাইভ যারা তৈরি করেছেন, পবন চক্রবর্তীর কথা বললাম প্রথমে, ওনার বিরাট কাজ, ওনার কাজের উপর, ওনার কাজের কাঁধে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করেছি। যে যারা তৈরি করেছে, আমি অনেকটাই কাজ করেছি, সুকন্যা আমার সাথে, আমাদের ডিপার্টমেন্টের সুকন্যা সর্বাধিকারী, ও আমার সাথে এই কাজে ইনভলভ ছিল। এবং খুব গুরুত্বপূর্ণভাবে শিকাগো ইউনিভার্সিটির ডক্টর রচনা মজুমদার, আমাদেরই কলেজের প্রাক্তনী ইতিহাসের প্রফেসর, তিনিও এই কাজে খুব গভীরভাবে যুক্ত ছিলেন। শিকাগো ইউনিভার্সিটি এবং ব্রিটিশ লাইব্রেরি, এই দুটি প্রতিষ্ঠানের দেওয়া গ্রান্টে এই আর্কাইভের কাজ গত 4 বছর ধরে হয়েছে। ডিসেম্বর মাসে আমরা এই আর্কাইভের ডিজিটাল ডেটাবেসটা লাইভ করব, পাবলিকের জন্য ওপেন করব। তখন একটা বড় অনুষ্ঠান হবে, তখন আর্কাইভ নিয়ে আমরা আরেকটু বলবো, ঠিক আছে? তাই এর বেশি এখন আর বললাম। আচ্ছা, এবারে যদি আসি গল্পের দিকে, প্রথম পর্যায়ের যে গল্প, তাতে পপুলারলি যতটুকু জানা যায় হিন্দু কলেজের ইতিহাসে, তাতে ডিরোজিওর ফিগার বিরাট করে দাঁড়িয়ে আছে। ডিরোজিও, ইয়াং বেঙ্গল, সোশ্যাল রিফর্ম ইত্যাদি ইত্যাদি। এই অংশের অনেক গল্প আছে, আমাদের আর্কাইভের মধ্যেই আছে, লুকিয়ে আছে। এই অংশের খুব বেশি গল্পের মধ্যে আমি এই সেশনটাতে যেতে চাই না। আমার কাছে এই সময়ের অনেক কিছুর মধ্যে একটা ব্যাপার খুব চোখে পড়েছিল, যেটা একটা ইনস্ট্যান্স, একটা উদাহরণ, যে গল্পটা একটা উদাহরণ সেই সময়কার পঠন পাঠন, ছাত্রদের উৎসাহ, সমাজ এবং সামগ্রিক অবস্থান এই প্রতিষ্ঠানটা, তার একটা উদাহরণ। আমি একটু দেখাতে চাই নথিগুলোর মধ্যে থেকেই তো গল্পগুলো বেরোচ্ছে, তাই একটু দেখাতে চাই। অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য হিন্দু কলেজ, 1845, 1846-47, 45-এর ঘটনাক্রমেতে আছে। এই অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য হিন্দু কলেজ 1846-47, এটাতে আমার একটা গল্প দারুণ লাগে। সেই গল্পটা হচ্ছে কলকাতায় সূর্যগ্রহণ হচ্ছে, সোলার এক্লিপস, এবং হিন্দু কলেজে শুরু হয়েছে ন্যাচারাল ফিলসফির ক্লাস। ন্যাচারাল ফিলসফি মানে তখন খুব ব্রডলি বললে, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি বলি যে তাতে অ্যাস্ট্রোনমিও পড়ানো হচ্ছে, তাতে অপটিক্সও পড়ানো হচ্ছে, তাতে মেকানিক্সও পড়ানো হচ্ছে, তাতে ম্যাথামেটিক্সও পড়ানো হচ্ছে, একটা খুব ব্রড ক্যাটেগরি অফ, লেটস সে, দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল সায়েন্সেস। হিন্দু কলেজে শুরু হয়েছে ন্যাচারাল ফিলসফির ক্লাস, কলকাতায় হচ্ছে সোলার এক্লিপস। একটা জিনিস মনে রাখতে হবে, 1846 মানে সেই সময় দাঁড়িয়ে সূর্যগ্রহণকে নিয়ে কিন্তু হিন্দু সমাজের তার নিজস্ব ধারণা খুব সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, নক্ষত্র, গ্রহ, গ্রহণ, এগুলোর অর্থ কি, এগুলোর সাথে মানুষের জীবনের সম্পর্ক কি, তাই নিয়ে কিন্তু একটা লম্বা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত চর্চা আছে। এবং সেই চর্চার মধ্যে ধর্ম, ভাগ্য নিয়ন্ত্রণ, সমাজ জীবন, কাস্ট, এই সব কিছু জড়িয়ে আছে। এইরকম একটা সমাজে দাঁড়িয়ে ন্যাচারাল ফিলসফির প্রফেসর হিন্দু কলেজের ছাত্রদের বলছেন সূর্যগ্রহণ একটা ম্যাথামেটিক্যাল ফেনোমেনন, নাথিং মোর নাথিং লেস, এবং তোমরা
সোলার এক্লিপসের ম্যাথামেটিক্যাল ডায়াগ্রাম আঁকো, এঁকে সূর্যগ্রহণকে বোঝার চেষ্টা করো। সেই সময় দাঁড়িয়ে এই সোলার এক্লিপসের ডায়াগ্রাম আঁকার ইনস্ট্রুমেন্টও নেই, কারণ ভারতবর্ষে ওয়েস্টার্ন সায়েন্স, সায়েন্টিফিক স্পিরিট, সায়েন্টিফিক অ্যাপ্রোচ তখন সবে একটু একটু গুটি গুটি পায়ে ঢুকতে শুরু করেছে, রাইট? So we have this very fascinating story from this report where the students of the Hindu college are being asked to draw the solar eclipse. I'll read a bit from this report. The professor of natural philosophy is reporting, the diagrams and calculations of Hargobind Sen and Prasunna Kumar Sarvadhikari were extremely good and neat, but the diagram and calculation of Isar Chandar Mitter surpass all in neatness of execution and accuracy of calculation, both of which accompany this letter. The most minute data are applied. The latitude of Calcutta has been reduced for the sphericity of the earth. The moon's longitude as given in the nautical almanac is corrected for the small quantity of observation. Second differences are applied to all variable quantities. May I hope the committee will not deem me indiscreet in requesting that they will be good enough to recommend Babu Isar Chandar Mitter for a distinguished mark of approbation for this most correct diagram and laborious calculation. এই সময় হিন্দু কলেজে কিন্তু 11 বছর বয়সে ছেলেরা ভর্তি হতো। 11 বছর বয়সে Hindu college was part of what was called the Mahapathshala, essentially junior classes of the Hindu college. Junior classes of the Hindu college was kind of middle school. মিডল স্কুল বলতে আমরা যা বুঝি সেটাই হিন্দু কলেজের জুনিয়র ক্লাস ছিল, এবং সিনিয়র ক্লাস ছিল এখন আমরা যেটাকে ক্লাস 12 এবং বিগিনিং আন্ডার গ্রাজুয়েট পিরিয়ড বলি সেইটা। তো হিন্দু কলেজের স্টুডেন্টরা কিন্তু একদম ছোট বয়স থেকে এইখানে এই প্রফেসরদের কাছে এই সমস্ত পড়াশোনা শুরু করত, এবং যখন তারা সিনিয়র ক্লাসে ঢুকছে তখন তাদের স্কলারশিপ পাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাটা তারা সেই সময় বেঙ্গলের সমস্ত অন্য স্কুলের স্টুডেন্টদের সাথে একসাথে কম্পিট করত। It was a scholarship examinations for all government schools in Bengal, and it was typically seen that students of the Hindu college would do best in that scholarship examination and they would secure the maximum number of scholarships. And in our archive, we have a very interesting document, which I'll not show today, but just to mention it. It is a compilation of all those answers of students which secured scholarships over the period of 1845 to 50. 5 বছর ধরে ইতিহাস, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল ইকোনমি, মরাল ফিলসফি, ফিজিক্স নয় অপটিক্স, এই সমস্ত বিষয় হিন্দু কলেজের যে স্টুডেন্টরা স্কলারশিপ পেয়েছে তাদের উত্তরগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সময় একটা ভলিউম করে পাবলিশ করেছে, এবং সেই পাবলিকেশনের মধ্যে কিন্তু এই বাবু ইসার চন্দ্র মিত্তরের সোলার এক্লিপসের ডায়াগ্রামটা পাওয়া যায়। এই ম্যাথামেটিক্স, সায়েন্স, ন্যাচারাল ফিলোসফির চর্চা এবং তারই সাথে জিওজিও র্যাডিক্যালিজম, ইয়াং বেঙ্গলের ইমার্জেন্স, রাধানাথ সিকদারের মতন একজন সায়েন্টিফিক ব্রেনের ইমার্জেন্স, এই সমস্ত কিছু কিন্তু তখনকার দিনের হিন্দু সমাজ খুব ভালোভাবে দেখছিল, রাইট? We all know about the conservative reactions, responses to the Europeanized scientific aggression of many of these pupils of the college. Interestingly, এখানে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সংবাদ প্রভাকর
leading periodical of the early 19th century, mostly understood as one of the organs of the conservatives in Bengal society at that time. সংবাদ প্রভাকরে একটা লেখা বেরোচ্ছে 1850 সালে। সেখানে হিন্দু কলেজের পঠন পাঠনের রীতি নিয়ে একটা আলোচনা হচ্ছে, এবং সেই লেখার মূল বক্তব্য হচ্ছে স্টুডেন্টদের এত বেশি ম্যাথামেটিক্স পড়ানো হচ্ছে এই কলেজে যে তাদের হৃদয়ে রসকসহীন হয়ে যাচ্ছে, এবং হৃদয়ে রসকসহীন হয়ে যাচ্ছে। তাতে তারা রোমান্টিক মানুষ হচ্ছে না, সেটা অবশ্যই সেই সমাজের লুকআউট নয়। মূল লুকআউটটা হচ্ছে তাদের ধর্মে কর্মে সংসার করার, গৃহস্থ হওয়ার জন্য যে ধরনের বোধ দরকার সেই বোধগুলো নষ্ট করে দিচ্ছে। সংবাদ প্রভাকরের লেখাটা একদম পিরিয়ড বাই পিরিয়ড এক্সামিন করে বলছে যে কত ঘন্টা এরা ম্যাথামেটিক্স পড়ছে আর কত সামান্য সময় এরা সাহিত্য পড়ছে। একই তো এই লেখাটার থেকে আমি একটুখানি ছোট করে বলতে চাই যে এই লেখাটা এরকম বলছে যে গণিত বিদ্যা অতি গুরুতর বিদ্যা, তাহার সন্দেহ নাই, কিন্তু মনুষ্য কেবল রাশি গণনা ও রেখা কল্পনা করিতে জন্মগ্রহণ করেন নাই, যাহাতে সমুদায় বুদ্ধিবৃত্তি মার্জিত হয়, ধর্মেতে অনুরাগ হয়, সাংসারিক কার্যে পটুতা হয়, সমস্ত মনোবৃত্তি যথা নিয়মে চরিতার্থ হয়, এইরূপ শিক্ষা দেওয়া কর্তব্য। নতুবা কেবল অঙ্ক গণনা করিয়া আয়ুষ শেষ করিলে আর বিষয়ে সামান্য লোকের ন্যায় অজ্ঞ থাকিতে হয়। হিন্দু কলেজের ছাত্রদিগের এই প্রকার অপবাদ আছে যে তাহাদের মধ্যে অধিকাংশেরই কঠোর চিত্তে ধর্মরসের সঞ্চার হয় না। যদিও তাহাদের স্বাভাবিক দোষই ইহার মূল কারণ হইতে পারে, কিন্তু লোকের সৎ চরিত্র হওয়া যে তাহাদের মধ্যে শিক্ষা প্রণালীর উপর বিস্তর নির্ভর করে তাহার সন্দেহ নাই। ধর্মানুশীলন ও কর্তব্যের আলোচনা না করিলে, সে বিষয়ে সুশিক্ষিত না হইলে আমাদের ধর্ম বিষয়ক প্রবৃত্তি সমুদায় কি প্রকারে মার্জিত ও বর্ধিত হইতে পারে। There is a complaint that the students of the Hindu college are lacking in morals. They are lacking in moral religious sensibilities. This has to be noted, that this understanding of the moral as part of the fundamental tenets of Hindu religion is only one understanding of the morals which is coming from native society, because by the time this essay was being written, Hindu college students were being regularly taught in a class called mental and moral philosophy. এরকম নয় কিন্তু যে moral philosophy পাঠ্যক্রমের চর্চা এখানে হচ্ছে না, কিন্তু সেই চর্চাটা কিসের হচ্ছে? মেন্টাল অ্যান্ড মরাল ফিলোসফির ক্লাসে পড়ানো হচ্ছে অ্যাডাম স্মিথের মরাল সেন্টিমেন্টস, থিওরি অফ মরাল সেন্টিমেন্টস, পড়ানো হচ্ছে টমাস রিডের মরাল ফিলোসফির বই। ইনফ্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং ইতিহাস যে অ্যাডাম স্মিথের থিওরি অফ মরাল সেন্টিমেন্টস লোকালি কলকাতায় বসে প্রিন্টেড হয়েছে। থিওরি অফ মরাল সেন্টিমেন্টসের কলকাতায় প্রিন্টেড এডিশন পাওয়া যায়, এবং সেইটার কারণই হচ্ছে হিন্দু কলেজের মেন্টাল অ্যান্ড মোরাল ফিলোসফি ক্লাসে স্মিথ, রিড, বেকন এদেরকে পড়ানোটা ততদিনে একটা বেশ পুরোদস্তুর রীতি হয়ে গেছে। তো অবশ্যই স্মিথের মোরাল ফিলোসফিতে যে ধরনের শিক্ষা আছে মরালিটি, তার সাথে এই সংবাদ প্রভাকরের ধর্ম এবং মরালিটির ভাবনা মিলছে না। তাই তাদের মনে হচ্ছে যে হিন্দু কলেজের ছাত্রদের মোরাল ফিলোসফি, মোরালিটির চর্চা হচ্ছে না। এই লেখাটাতে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন। লেখাটা শেষ হচ্ছে একটা কথা বলে যে হিন্দু কলেজের ছাত্রদের একটু প্র্যাকটিক্যাল এডুকেশন দেওয়া দরকার, কারণ প্র্যাকটিক্যাল এডুকেশন না দিলে তারা কিন্তু তাদের শিক্ষাটাকে
এমপ্লয়েবল করতে পারবে না। এখানে বড্ড বেশি শেক্সপিয়ার চর্চা হচ্ছে। বাই দ্য ওয়ে, হিন্দু কলেজের অ্যানুয়াল ডেটা দীর্ঘদিন ধরে প্রায় 1850 অব্দি টাউন হলে সেলিব্রেটেড হতো। এখন যেটা ফাউন্ডার্স ডেতে যে অনুষ্ঠানটা হয়, যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, একটা সেরিমনি হয়, ইত্যাদি ইত্যাদি, সেইটার কিন্তু পুরনো ইতিহাসটা হচ্ছে সেই সময়ের যে গভর্নর অফ বেঙ্গল তার প্রেজেন্সে টাউন হলে পটকা ফাটিয়ে, বাজি ফাটিয়ে অ্যানুয়াল ডে সেলিব্রেট করা হতো হিন্দু কলেজের ছাত্রদের, এবং সেখানে ইনভেরিয়েবলি শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করতো হিন্দু কলেজের ছাত্ররা, এবং তারপরে খবরের কাগজে বেরোতো কোন বাঙালি কত নিখুঁতভাবে শেক্সপিয়ারের নাটক কত নিখুঁত ইংরেজিতে উচ্চারণ করে পারফর্ম করতে পেরেছে, এবং তাতে গভর্নর সাহেব কত খুশি হয়েছেন, কত হাততালি দিয়েছেন ইত্যাদি। এটা কিন্তু একটা রুটিন ঘটনা ছিল। যাই হোক, তো একটু এই ব্যাপারটাতে আসি, এই লাস্ট প্যারাগ্রাফটা, এই লেখাটা যেটা বলছে যে এক্ষণে হিন্দু কলেজের শিক্ষা প্রণালীর আরো দুই এক বিষয়ের প্রসঙ্গ না করিয়া এ প্রস্তাব শেষ করা উচিত হয় না। হিন্দু কলেজ সংস্থাপকেরা স্বদেশের ইষ্টানিষ্ট প্রয়োজন সবিশেষ বিবেচনা করিয়া হিন্দু কলেজের সূত্রপাত করিয়াছিলেন। তাহাদের বৈচক্ষণ্য ও দূরদৃষ্টির এক উদাহরণ স্মরণ হইতেছে। কলেজের ছাত্রদিগকে লোকোপকারী শিল্পবিদ্যার উপদেশ প্রদান করাও তাহাদের উদ্দেশ্য ছিল। কি সাধু বাসনা, কি শুভদায়ক অভিপ্রায়! রাজপুরুষেরা এই পরম শুভকর অভিপ্রায়ানুসারে কার্য করিলে এদেশের বিস্তর উপকার দর্শিত। এতদিনে অনেক বিদ্যাবান ব্যক্তির দারিদ্র দশা অবশ্যই বিনষ্ট হতো। যখন ছাত্রেরা পাঠ সাঙ্গ করিয়া কলেজ গৃহ হইতে বহির্গত হয় এবং সংসারে প্রবেশপূর্বক ধনোপায়ের চেষ্টা করেন, তখন তাহার দিগকে চতুর্দিক শূন্য দেখিতে হয়। দুই এক ব্যক্তির ভাগ্যক্রমে কোনো রাজ সংক্রান্ত কর্ম মিলিলেও মিলিতে পারে, কিন্তু অনেককেই, বিশেষত মধ্যবর্তী শ্রেণীস্থ যুবক দিগকে জীবিকা লাভের উপায় প্রাপ্ত না হইয়া উৎকণ্ঠায় আকুল হইতে, তখন অপার্যমানে অন্যান্য অশিক্ষিত ব্যক্তির ন্যায় লিপিকর ব্যবসায় অবলম্বন করাই ধার্য করেন, এবং তদর্থে ব্যস্ত সমস্ত হইয়া পথ পর্যটন আরম্ভ করেন ও স্বার্থ লাভার্থে ব্যক্তি বিশেষের তুষ্টি সাধন ব্রত গ্রহণ করিয়া যত্নপূর্বক পালন করেন। কিন্তু একমাত্র লিপিকর ব্যবসায় কত লোকের অন্ন হইতে পারে? কর্ম অপেক্ষা করিয়া কর্মচারীর সংখ্যা অধিক হওয়াতে তাহারও যোগাযোগ হওয়া অতি দুর্ঘট হইয়া ওঠে। যেমন একটি শব দৃষ্টি করলে শত শত শকুনি তদুপরি আক্রমণ করে, সেইরূপ কোন স্থানে একটি পদ শূন্য হইলে ভুরি ভুরি ব্যক্তি তদর্থে লালায়িত হইয়া প্রাণপণে চেষ্টা করে। Minded, this question, this discussion is crucially connected to so many things, to the question of the link between education and employment in the modern idea of education, the way in which bureaucracies were becoming the recruitment grounds for all these highly educated people. And this question was also important for the beginnings of modern science in Presidency College. This is 1850. Right after this, there will be a lot of discussion on introducing modern science in Presidency College in such a way that actual scientific experiments could be done, laboratories could be established, and then that scientific education could be taken out of the college to employable means. এটা একদিকে হচ্ছে, অন্যদিকে এর পরেই শুরু হয়ে যাবে প্রেসিডেন্সি কলেজের বলা যেতে পারে সেই ফেজ যেখানে সায়েন্টিফিক এডুকেশন ওয়াজ দ্য সুপ্রিম ইভেন্ট অফ প্রেসিডেন্সি কলেজ। মানে রাফলি 19th সেঞ্চুরির শেষ থেকে জগদীশ চন্দ্র বোস ইজ ইন দ্য সিন, তার 7-8 বছর পর থেকেই প্রফুল্লচন্দ্র রায় ইজ ইন দ্য সিন, অ্যান্ড there is so much discussion across not only the institution but across the country on the basic question, can Indians do science? Can Indians do science in the way Europeans are doing it? Do they have the intelligence, the initiative, the personality, the social structure to think about the natural world and the material world in scientific terms? কারণ তারপরেই যেটা প্রশ্ন উঠবে যে সায়েন্স ইন্ডিয়ানরা করতে পারছে না বিকজ there is no money which is being given to these institutions to institute laboratories, to institute to buy
buy instruments because none of these instruments are manufactured in India. They have to be imported. And the government is unwilling to spend to institute laboratories, and then starts the long and protracted struggle of Jagadish Chandra Bose. Long and protracted struggle. Somebody like Jagadish Chandra Bose, who is becoming an international figure all over the world with his initial experiments on sound. The work on response in plants comes much later. But his initial experiments on sound and his successful making of the কি জানো ইনস্ট্রুমেন্টের নাম ক্রেস্কোগ্রাফ আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বলে রাখা দরকার যে এই সায়েন্সে ইন্ডিয়ানদের প্রবেশ, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, ল্যাবরেটরি তৈরি করা, ইনস্ট্রুমেন্টস আনার টাকা চাওয়া, এই সমস্ত কিছুর লড়াইয়ে কিন্তু প্রেসিডেন্সির সাথে সেন্ট জেভিয়ার্সেরও একটা বিরাট ভূমিকা ছিল ফাদার লাফর্ড নেতৃত্বে। Jagadish Bose was a student of St. Xavier's, and he was taught the values of fundamental research by Father Lafort in St. Xavier's. So St. Xavier's too was fighting the same battle. And চট করে এখান থেকে আমি চলে যাই আরেকটা খুব ইন্টারেস্টিং এইখান থেকেই ডিসকাশনে। অনেকগুলো জাম্প করব, সময় তো অত নেই। 1915 এডুকেশন ডিপার্টমেন্টের ফাইল। বিষয় হচ্ছে জগদীশ বসু তার প্লান্টের এক্সপেরিমেন্টটা সারা পৃথিবীতে ডেমনস্ট্রেট করতে যাবেন, তার জন্য সরকারের থেকে উনি টাকা চাইছেন। Jagadish Bose was insistent. You can't believe how insistent he was to secure every bit of funding for the kind of research he was doing from the British government. এই ফাইলটা জুড়ে আছে জগদীশ বোসের দাবি যে আমাকে ল্যাবরেটরি বানাতে দাও কলেজে, তার জন্য আমার ইনস্ট্রুমেন্ট দরকার, ইনস্ট্রুমেন্ট কেনার টাকা দাও, আমি প্লান্ট রেসপন্স নিয়ে এক্সপেরিমেন্ট করবো, তার জন্য আমার 3টে এক্সপেরিমেন্টাল গার্ডেন তৈরি করতে হবে, তার জন্য জমি কিনতে হবে, জমির টাকা দাও, সেই গার্ডেনে মালিরা কাজ করবে, মালির টাকা দাও, আমার 3জন অ্যাসিস্ট্যান্ট তাদের এই মাইনে, ঠিক মাইনের টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। And mind it, this is not only a scientist's call for support to provide for his science, it is also a political call, because this is a person who is trying to extract his dignity, his abilities from a colonial government which is completely reluctant to philosophically concede the idea that Indians can do science. Right? এবং যে জন্য he is completely নাছর বান্দা. He's writing letters after letters, and this is 1915, he's almost going to retire, and this is creating multiple problems at multiple levels, because in the Department of Physics inside the college, the teachers of physics who have to handle the regular undergraduate students, they have to teach physics to them, they have to also handle the postgraduate students. For them, these concerns, all of them are not Jagadish Bose. All of these teachers of physics are not engaged in fundamental research. So for them, the concern is that if Jagadish Bose is maintained in the payroll of Presidency College and he is given all these extra allowances for research assistants, for buying instruments, then what about the basic decorum and balance of power within the department? So they are another party to this conversation, where they are saying that, okay, Jagadish Bose must be given, he's a great researcher, he should be given funds to do his research, but mind it, the head of the Department of Physics should have his say over departmental affairs. So they can't handle this. And then there is Principal Henry Rosher James, who is sandwiched because the teachers of the physics department are telling the principal that why are you only fighting for Jagadish Bose? It is good you fight for him, but you also look after the Department of Physics,
because the physics department has to run. It has to teach its students. And Jagadish Bose, on the other hand, is constantly petitioning the principal and telling him that, look, I am not interested in teaching. I don't have time. I am doing very important research. I am not interested in teaching. You please ask the government to give me money for my research. This is going on. This file is, full of these letters which show that Jagadish Bose is, he's unstoppable. He's virulent in terms of his, political performance, which is part of his scientific performance. You must remember that this is what science was about also at that time. At the same time, যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটা তো পলিটিক্স, এটা তো রেসের প্রশ্ন, এম্পায়ারের প্রশ্ন, কলোনিয়ালিজমের প্রশ্ন, কিন্তু তারই মধ্যে জগদীশ বোসের সায়েন্স দাঁড়িয়ে আছেন তার নিজের জায়গায়। একটা ছোট্ট জিনিস পড়ে শোনাতে চাই, যে জন্য ইয়ে করছি, খুঁজছি। জগদীশ বোস যখন এই চিঠিগুলো লিখছেন সরকার, তারই সাথে সাথে উনি যেটা করছেন, সারা পৃথিবীতে উনি যে এক্সপেরিমেন্টগুলো ডেমনস্ট্রেট করেছেন, সেইখানে লোকে কি বলেছে ওনার এক্সপেরিমেন্ট দেখে, সেগুলো উনি অ্যাটাচ করে দিচ্ছেন। To claim the status for the kind of work he is doing. এবং সেটা যদি আমরা একটা ছোট এক্সাম্পল পড়ি, দেখতে পাবো যে এখানে যেমন ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্টেড হয়েছে 1915 সালে জগদীশ বোসের এক্সপেরিমেন্ট আমেরিকাতে উনি গিয়ে দেখাচ্ছেন। In the diplomatic reception room of the State Department this afternoon, Dr. J.C. Bose, a native of India, who is professor of physics in the Presidency College in Calcutta, performed before Secretary Bryan and a group of State Department officials experiments which he said showed that plants had sensitiveness and feelings just like human beings. The experiments were conducted with living plants, but the Secretary of State showed the greatest interest when Dr. Bose produced a chart that indicated in wavering lines the effect of alcohol on plant life. By means of a delicate and complicated instrument, Dr. Bose made plants record the emotions they experienced as the result of his actions. He explained that if a man was pinched on the wrist, a certain shock was communicated to the brain. To demonstrate the same principle with reference to a plant, he pinched one of the growing things that he had brought with him, and immediately a fine needle attached to a lever connected with the plant became agitated and exhibited his emotion by making dots on the smoked side of a plate of glass. Dr. Bose put the plant to death by giving it a dose of cyanide of potassium, and Secretary Bryan and the others watched the death struggle with bated breath. This is the science that was happening. And this is part of also the story of, politics, anti-colonialism, and tremendous intellectual activity within the college that was happening, right? Please. হ্যাঁ, একদম টাকা দিচ্ছে না, এবং গভর্নমেন্ট খালি বলছে যে জগদীশ বোস এত মহান লোক, তাহলে ভারতবর্ষের মানে ভারতবর্ষের মান্য ব্যক্তিরা কেন ওনাকে এন্ডাওমেন্ট দিয়ে ওনার রিসার্চ স্পন্সর করছে, আমাদের কেন দিতে হবে? উনি তো বারবার ট্রান্সফার করে দিচ্ছে। Absolutely, and this esotericism charge is there in these letters as well, because many amongst the Council of Education members are constantly saying that Jagadish Bose's এই সমস্ত experiments are too abstruse and too abstract. এগুলো যে কি হচ্ছে, প্লান্টের মধ্যে ইমোশন, প্লান্টকে পিঞ্চ করছে, তখন তার অ্যাজিটেশন হচ্ছে,
এগুলোর অর্থ কি, এগুলো করে কি হবে। হ্যাঁ, অতএব একদিকে বিকজ বোসের প্রথম ফেজ অফ রিসার্চ সেই সময়কার সাউন্ড রিসার্চের ডমিনেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেভাবে সিকিউরলি লোকেটেড ছিল, বোসের লাস্ট ফেজ অফ রিসার্চ কিন্তু তখনকার ডমিনেন্ট ইয়ের মধ্যে, ফিজিক্সের সায়েন্টিফিক রিসার্চের মধ্যে লোকেটেড ছিল না, যার জন্য এই সমস্যা হচ্ছে। তারই সাথে শুরু করছেন প্রফুল্ল রায়, কেমিস্ট্রি ল্যাবরেটরি। একটু প্রফুল্ল রায়ের আত্মজীবনী থেকে পড়ুন ছোট্ট করে, প্রেসিডেন্সি কলেজে গল্প। এই সময় আমার কর্মজীবনে একটি নতুন অধ্যায় আরম্ভ হয়ে গেল। প্রেসিডেন্সি কলেজে না সরি এটা নয়, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, যাহারা রসায়ন শাস্ত্র প্রথম শিখিতেছে এমন সব ছাত্রের শিক্ষকতায় সাফল্য লাভ করিতে হইলে এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কাজে নৈপুণ্য চাই। এমনভাবে এক্সপেরিমেন্টকে সাজাতে হইবে যে তাহা একদিকে যেমন চিত্তাকর্ষক হইবে, অন্যদিকে বিষয়টিও সহজে বুঝা যাইবে। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব বিবেচনা করিয়া অনেক সময় অধ্যাপক নিয়োগ করা হয়। কোনো পদপ্রার্থী হয়তো গবেষণায় প্রশংসনীয় কাজ করিয়াছে, কিন্তু এইসব ব্যক্তি অধ্যাপকের কাজে সকল সময় সাফল্য লাভ করিতে পারেন নাই। ইহার অনেক দৃষ্টান্ত আমি দেখিয়াছি। রসায়নের লেকচারারের পক্ষে সহকারী রূপে কিছুদিন শিক্ষানবিশী করা অত্যাবশ্যক। যাহারা অ্যাটর্নি বা উকিল হইতে চান তাহাদিগকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কোনো অ্যাটর্নির কার্যে বা প্রবীণ উকিলের নিকট কিছুকাল শিক্ষানবিশী করিতে হয়, তারপর স্বাধীনভাবে ব্যবসা করিতে পারেন। কোনো থিসিস বা গবেষণামূলক প্রবন্ধ লিখিয়া যাহারা বিজ্ঞানে মাস্টার বা ডক্টর উপাধি লাভ করে তাহাদিগকে যদি অকস্মাৎ ছাত্রদের অধ্যাপনা করিতে হয় তবে তাহারা হয়তো মুশকিলে পড়িবে। ল্যাবরেটরিতে অতি সাধারণ পরীক্ষা কার্যেও তাহাদিগকে ইতস্তত করিতে হয়, একটা সংকোচের ভাব আসে। ফলে তাহারা ওইসব পরীক্ষা বাদ দিয়া যায় এবং কেবলমাত্র যন্ত্রটি দেখাইয়া অথবা তৎভাবে বোর্ডের উপর চিত্র আঁকিয়াই তাহাদের কর্তব্য শেষ করে। আমার সৌভাগ্যক্রমে প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগে পূর্ব হইতেই একটা বুনিয়াদ গড়িয়া উঠিয়াছিল। পেডলার বাষ্প বিশ্লেষণে বিশারদ ছিলেন এবং পরীক্ষা কার্যে তাহার অসীম দক্ষতা ছিল। তাহার হাতের নৈপুণ্য আমাদের সকলের প্রশংসার বিষয় ছিল। দুই একজন সহকারীকে তিনি বেশ শিক্ষিত করিয়া তুলিয়াছিলেন। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রফুল্ল রায় যেটা বারবার বলছেন যে কেমিস্ট্রি পড়াতে গেলে এক্সপেরিমেন্ট করতে জানতে হবে, এবং এক্সপেরিমেন্ট করতে জানাটা একটা আলাদা স্কিল। সেটা কিন্তু সবসময় থিসিস লিখে তৈরি হয় এবং তার জন্য অ্যাপ্রেন্টিসশিপ দরকার, এবং এই অ্যাপ্রেন্টিসশিপ শিখতে হবে কেমিস্ট্রি ল্যাবে অনেক লেসার কোয়ালিফাইড কিন্তু প্র্যাকটিক্যালি খুব নলেজেবল অ্যাসিস্ট্যান্টদের থেকে। এবং উনি বলছেন যে আমি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছি, আমি প্রফুল্ল রায় হিসেবে আমার এখন খ্যাতি তৈরি হতে শুরু করেছে। আমার কিন্তু কোনো গরিমা ছিল না। আমি কিন্তু ওই কেমিস্ট্রি ল্যাবের হাতে কলমে যারা আমার থেকে অনেক ভালো এক্সপেরিমেন্ট জানে তাদের কাছে একদম বসে থেকে কাজ শিখেছিলাম, তবেই কিন্তু আমি এক্সপেরিমেন্ট করা ছাত্রদেরকে দেখাতে শিখেছি। প্রফুল্ল রায় যেদিন রিটায়ার করছেন তার ঠিক আগেই নেচারে একটা সাইটেশন হচ্ছে। নেচার পত্রিকা, নিশ্চয়ই এখানে সবাই জানে নেচার পত্রিকার কথা। 1916 23শে মার্চ নেচার পত্রিকায় লেখা হচ্ছে, কলিকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষজ্ঞদের দ্বারা বিবিধ বিষয় বক্তৃতা প্রদত্ত হইতেছে। গত 10ই জানুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন যে বক্তৃতা করেন তাহা আমাদের হস্তগত হইয়াছে। গত 20 বৎসরে বাংলাদেশে রসায়ন সম্বন্ধে যেসব মৌলিক গবেষণা করা হইয়াছে এই বক্তৃতায় তাহার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হইয়াছে। পরিশিষ্টে 126টি গবেষণার নাম দেওয়া হইয়াছে। কেমিক্যাল সোসাইটি, জার্নাল অফ দি আমেরিকান সোসাইটি প্রভৃতিতে এই সকল মৌলিক গবেষণাপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই সমস্ত প্রবন্ধের মধ্যে অনেকগুলি খুব মূল্যবান
এবং নবপ্রতিষ্ঠিত রসায়ন বিদ্যাগোষ্ঠীর কার্যাবলীর পরিচয় পাওয়া যায়। অধ্যাপক প্রফুল্ল রায়ের কার্য এবং দৃষ্টান্তের ফলেই এই বিদ্যাগোষ্ঠীর প্রতিষ্ঠা হইয়াছে। Nature is admitting that in 1916 there is in India what can be called a school of chemistry, and that school of chemistry is entirely the product of Profullo Raye's work teaching in Presidency College. প্রফুল্ল রায়কে যখন রিটায়ারমেন্টের সময় প্রফুল্ল রায়কে যখন রিটায়ারমেন্ট হচ্ছে তখন প্রফুল্ল রায়কে ওনার ছাত্ররা ন্যাচারালি অনেক প্রেসিডেন্সি কলেজে তখন ওনাকে খুবই মানে it was an emotional event and students were they were beyond themselves in praising him, in praising his contributions to the college. And he was asked to respond to the address towards him by his students on the day of his retirement, and he gave a short response, but ছোট করে যদি বলি তার থেকে একটা লাইন, যদি কেহ আমাকে জিজ্ঞাসা করেন যে প্রেসিডেন্সি কলেজে আমার কার্যকাল শেষ হইবার সময় আমি কি মূল্যবান সম্পত্তি সঞ্চয় করিয়াছি, তাহা হইলে প্রাচীনকালের কর্নেলিয়ার কথায় আমি উত্তর দেব। আপনারা সকলেই সেই আভিজাত্য গৌরবশালিনী রোমক মহিলার কাহিনী শুনিয়াছেন। জনৈক ধনী গৃহিণী একদিন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়া নিজের রত্ন অলঙ্কার প্রভৃতি সগর্বে দেখাইলেন এবং কর্নেলিয়াকে তাহার নিজের রত্নালঙ্কার দেখাইবার জন্য অনুরোধ করিলেন। কর্নেলিয়া বলিলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার মণিমাণিক্য আমি দেখাইব। কিছুক্ষণ পরে কর্নেলিয়ার দুই পুত্র বিদ্যালয় হইতে ফিরিলে তিনি তাহাদিগকে দেখাইয়া সগর্বে বলিলেন, এরাই আমার রত্নালঙ্কার। আমিও কর্নেলিয়ার মতো রসিকলাল দত্ত, নীলরতন ধর, মেঘনাথ সাহা, জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি প্রভৃতিকে দেখাইয়া বলিতে পারি, এরাই আমার রত্ন। স্টুডেন্টস ফর দ্য টিচার। এই একই কথা ভবতোষ দত্ত বলছেন। Very famous scholar and teacher of the economics department, not only of the economics department of Presidency College. Bhavatosh Datta was a big public figure. He was part of so many important bodies and organs of the post-colonial developmental state. Bhavatosh Dattaর কথা মানে আজকের দিনে হয়তো অপরিচিত লাগে, কিন্তু প্রেসিডেন্সি কলেজে ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন বিশাল ফিগার ছিল। ঠিক আছে, তো ভবতোষ দত্তর আত্মজীবনীতে প্রেসিডেন্সি নিয়ে অনেক লেখা আছে, খুব মজার মজার লেখা আছে। একটু হালকা ছলে সেগুলো বলবো, তার আগে একটা ছোট্ট লাইন পড়ি। আবার ভবতোষ দত্ত বলছেন, প্রেসিডেন্সি কলেজের শিক্ষকদের কাছে আমাদের ঋণের সীমা নেই, কিন্তু আমাদের প্রত্যেকেরই আসল ঋণ সহপাঠীদের কাছে। এতগুলি বিদ্বান মেধাবী যশস্বী ছাত্রদের মধ্যে পড়ে সবাই এগিয়ে যায়, একজনের দৃষ্টান্ত আরেকজনকে উদ্বুদ্ধ করে। আমি যখন কলেজে ঢুকি তখন একটা দল এমএ পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছে। শুনলাম যে প্রেসিডেন্সির মতো কলেজেও একই বছরে এতজন মেধাবী ছাত্র নাকি বহুকাল পাওয়া যায়। ইতিহাসে হীরেন মুখোপাধ্যায়, ইংরেজিতে হুমায়ুন কবির, আর অর্থনীতিতে পঞ্চানন চক্রবর্তী। আমাদের এক ক্লাস ওপরে যারা পড়তেন তাদের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি ছিল তারকনাথ সেনের। ইংরেজি সাহিত্যের ছাত্র ও পরে অধ্যাপক হিসেবে যার সঙ্গে তুলনীয় কেউ ছিলেন না। তারক সেনদের সঙ্গেই পড়তেন গৌরীনাথ শাস্ত্রী, প্রতুল গুপ্ত, সত্যেন সেন। সত্যেন সেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। এদেরই সহপাঠী ছিলেন রাধামোহন ভট্টাচার্য, যার পরীক্ষার ফল ছিল খুবই ভালো, কিন্তু নাম করেছিলেন সিনেমা ও মঞ্চের প্রখ্যাত অভিনেতার উপর। Anyhow, what I was trying to say, the peer group and the cohort in Presidency College was always as dynamic as its teachers. And this has been pointed out time and again, that one had to excel because the climate made one excel. কেউ প্রেসিডেন্সি কলেজে এই অংশটা ভুলে যাচ্ছে, এই অংশটা সবাই প্রেসিডেন্সি কলেজে বারবার বলছে।
একটু মজার গল্পও বলি। মজার গল্প আবার এই গল্পের মধ্যে আরো অনেক কিছু আছে। ভবতোষ দত্ত তো সিলেট থেকে এখানে পড়তে এসেছিলেন, বাংলাদেশের সিলেট। যেদিন বাবার সাথে প্রেসিডেন্সি কলেজে আসবেন তার আগের দিনের ট্রেন জার্নির কথা লিখছেন, অধীর উত্তেজনায় আকাশ পাতাল ভাবনায় সারা রাত্রি ঘুম হলো না। ঢাকা মেলের ইন্টার ক্লাস কামরায় অস্পষ্ট আলোতে টের পাচ্ছি পাশের বেঞ্চে বাবার চোখেও ঘুম নেই। রাত পোহালেই প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজ থেকে 1817 সালে যার ইতিহাস আরম্ভ, যে কলেজের ইতিহাস বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির গৌরবের ইতিহাস, যে কলেজ ছাত্র জীবনের কল্পনার নন্দন কানন, ইডেন হিন্দু হস্টেল, যেখানে ঘরে ঘরে বিশ্রুত কীর্তি পণ্ডিত শিক্ষাবিদ জননায়কের স্মৃতি জড়িত হয়ে আছে। বিকেলে গেলাম হিন্দু হস্টেলে ভর্তি হতে। মুটের মাথায় আমার নতুন কেনা ট্রাঙ্ক আর নতুন 17 ইঞ্চি দিয়ে মোড়া বিছানা। হস্টেলের অধ্যক্ষ ছিলেন প্রেসিডেন্সি কলেজের বটানির অধ্যাপক প্রিয়দর্শন মিষ্টভাষী গিরিজা প্রসন্ন মজুমদার। গিরিজাবাবুর ছেলে সম্প্রতি প্রয়াত সুরকার গৌরী প্রসন্নের বোধহয় তখনও জন্মই হয়নি। গৌরী প্রসন্ন মজুমদারের বাবা গিরিজা প্রসন্ন মজুমদার, বটানির ফ্যাকাল্টি, হিন্দু হস্টেলের ওয়ার্ডেন। হস্টেলের 2 নম্বর ওয়ার্ডের 19 নম্বর ঘরে সিট পেলাম। 4 জনের ঘর, 2টো সিট জানলার পাশে, দুটো দরজার কাছে। প্রথম দুটোর মধ্যেই একটা পেয়ে গেলাম। প্রত্যেকের জন্য একটা ভীষণ ভারী তক্তপোষ, একটা দেরাজ দেওয়া টেবিল, একটা চেয়ার আর দেয়ালে একটা ব্র্যাকেট। পরে একটা গল্প শুনেছিলাম, নিশ্চয়ই বানানো, তক্তপোষগুলো নাকি শতাব্দী প্রান্তে বুয়র যুদ্ধের সৈন্যদের জন্য তৈরি করা হয়েছে। কোন জাহাজ এগুলোকে নিয়ে ভারত সাগর পাড়ি দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হিন্দু হস্টেলে পাঠানো হয়। মশারি টাঙাবার দণ্ডগুলো ছিল না। শুনলাম এগুলো নিয়ে নাকি ওয়ার্ডে ওয়ার্ডে দাঙ্গা হতো। কলেজে ক্লাস আরম্ভ হতে কয়েকদিন দেরি ছিল। ইতিমধ্যে হস্টেলের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছি। আচ্ছা, এটা 1928 সাল, মাথায় রাখতে হবে, বারবার গল্পের সময়গুলো একটু মনে করা দরকার। সকালে ওয়ার্ড কর্মী বাঞ্ছা চা আনতো, সঙ্গে সঙ্গে আসতো হস্টেলে খাবার তৈরির কর্মী প্রমথর ছেলেরা বারকোষ ভর্তি সিঙ্গারা আর জিলিপি নিয়ে। পাউরুটি, টোস্ট আর মাখন চাইলে বাঞ্ছার কাছেই পাওয়া যেত। আমাদের পাশের ঘরে এক শ্রীহট্টবাসী আবাসিক কক আর কুকু খেতেন। 4 পয়সা দিলে একটা মুরগির ডিম সেদ্ধও পাওয়া যেত। শিখে গেলাম যে দুপুরে আর রাত্রে খাবার ঘরে গিয়ে আসনে বসেই থালাটা তুলে নিয়ে মেঝের উপর ছেড়ে দিতে হবে, যাতে সেই প্রচন্ড ঝনৎকারে ঠাকুররা বুঝতে পারে যে আরেকজন খেতে এসেছে। জল চাইতে হলে কাঁসার ভারী গ্লাসটা মেঝেতে ঠুকতে হবে। ডাল বা মাছের ঝোল চাইতে হলে বাটি নিয়ে সেই একই প্রক্রিয়া। দ্বিতীয় বা তৃতীয় দিনে খাবার ঘর থেকে বার হয়ে দেখলাম দরজার চৌকাঠে লেখা ব্রাহ্মণদের জন্য। সন্ত্রস্ত হলাম, কত লোকের জাত মেরেছি। পরে জানলাম এসব নিয়ম এখন আর মানা হয় না, তবে সরকারি নিয়ম অনুসারে পূর্ত বিভাগ লেখাগুলিতে প্রত্যেক বছর নতুন করে রং লাগিয়ে দিয়েছে। স্নানের ব্যবস্থা অল্প একটু টিন দিয়ে ঢাকা চৌবাচ্চার পাশে, জল কখনো বদলানো হতো না। শীত যখন এলো তখন প্রথম মগ জল গায়ে ঢালতে ভয় করত। একটা বাটি ভর্তি সর্ষের তেল রেখে দেওয়া হতো। আমাদের সহপাঠী বলাইলাল পাল, পরে বিখ্যাত আয়কর আইনজ্ঞ হয়েছিলেন, আধ বাটি তেল আধ ঘন্টা ধরে গায়ে মেখে শীতের মোকাবিলা করত। এরকম গল্প অনেক আছে, ঠিক আছে। ভবতোষ দত্তের 1 বছর জুনিয়র, 1 বছর সিনিয়র বোধহয়, যার কথা ভবতোষ দত্ত বললেন না, হীরেন মুখার্জি। হীরেন মুখার্জির কথা তো অনেকেই জানে। Very, very famous, one of the earliest communist public figures of our country, 5 times member of the parliament, fantastic orator, brilliant student, কলেজের ছাত্র। হীরেন মুখার্জির অটোবায়োগ্রাফিতেও কলেজ নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু গল্প আছে, একটু পড়ি। হ্যাঁ, প্রফুল্লচন্দ্র ঘোষ, ইংলিশের প্রফেসর।
প্রেসিডেন্সি কলেজে না শেক্সপিয়ার চর্চা, ইংরেজি মানেই শেক্সপিয়ার চর্চা, এটার একটা লম্বা ইতিহাস আছে, খুব ইন্টারেস্টিং ইতিহাস। Prafullo Chandra Ghosh was one in the line of these legendary teachers of English in Presidency College. And like many of his predecessors and subsequently many of his forebearers, he too was also known as one of these fascinating Shakespeare teachers of the college. First গল্পটা বলছি। Hiren Mukherjee is writing in the 1925, this is 1925, আমিও অচিরে প্রফুল্লবাবুর ভক্ত হয়ে পড়লাম। তার প্রথম কারণ হলো যে অমন ইংরেজি পড়ানো কোথাও দেখিনি। বিদেশি ভাষার স্বচ্ছ স্পষ্ট নির্ভুল উচ্চারণ, কিন্তু এ তো তুচ্ছ কথা, খাস সাহেব অধ্যাপকও তো বহু দেখেছি। যা দেখলাম তা হলো ভিন্ন জাতের পড়ানো, শেক্সপিয়ারের নাটকের ভেতর নিজে মশগুল হয়ে অপরকে মশগুল করে তোলা, ঘন্টার পর ঘন্টা বিশেষ ক্লাস নেওয়া, যেখানে উপস্থিত থেকে পার্সেন্টেজ মেলে না অথচ সবাই আসে, ভালো মন্দ মাঝারি সব ছেলে আসে, একাধারে নাটকের বিশ্লেষণ এবং অভিনয় যেন আমরা দেখতে পাই। তাই মুখস্থ হয়ে গেল মার্চেন্ট অফ ভেনিসের অনেক অংশ, আজও কিছু কিছু রয়েছে। ওথেলো পড়ালেন অধ্যাপক বিজয় গোপাল মুখোপাধ্যায়, কৃতি শিক্ষক, মূল্যবান তার ব্যাখ্যা, কিন্তু প্রফুল্লবাবুর তুলনায় তা ম্লান, প্রায় যেন অস্তিত্ববিহীন। এটা বলা দরকার যে এটা ভবতোষ দত্তের ইয়েতেও আছে যে প্রেসিডেন্সি কলেজে ন্যাচারালি সমস্ত অল টিচার্স ওয়ার নট অফ দ্য সেম অর্ডার, রাইট? অ্যান্ড many of these students have recounted that difference, and that difference has been understood by these students at their own different points in life in different ways. But the main thing is, and there are also, you know, jeta Bhawatosh Dottor iyeteই হচ্ছে যে Bhawatosh Dottor অটোবায়োগ্রাফিতে আছে, প্রেসিডেন্সি কলেজের টিচাররাও কিন্তু নোটস দিতে, ঠিক আছে? এই যে ধারণা যে প্রেসিডেন্সি কলেজে শুধু ব্রিলিয়ান্ট লেকচার হতো আর শহরের অন্যান্য কলেজে নোটস দেওয়া হতো, এরকম কিন্তু না। হ্যাঁ, ভবতোষ দত্ত লিখছেন ফর এক্সাম্পল ওনার অটোবায়োগ্রাফিতে যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ছিলেন পঞ্চানন চক্রবর্তী, তার নামে ছড়া কেটেছিল ছাত্ররা, পঞ্চমুখে পঞ্চানন নোট করে বিতরণ, ঠিক আছে? তো তো এনিহাউ, তো প্রফুল্ল ঘোষের কথায় আসি। আমরা বিশ্বাস করি না প্রফুল্ল বাবুর মতো কেউ পড়াতে পারে। শাইলককে যেন জীবন্ত দেখলাম, শুনলাম সে বলছে, hath not a Jew eyes, hath not a Jew hands, organs, dimensions, senses, affections, passions. দৃপ্ত ধ্বনি কানে এলো, the villainy you teach me I will execute, and it shall go hard, but I will better the instruction. এবারে টুইস্টটা দেখ, শেক্সপিয়ার চর্চা, প্রেসিডেন্সি কলেজ, 1920s। হয়তো পরাধীন ভারতবাসী বলেই আমাদের সহানুভূতি ছিল পুরোপুরি শাইলকের দিকে। আর পর্শিয়ার কাছে পরাজিত শাইলক যখন বলছে আই এম নট ওয়েল, সেন্ড দ্য ডিড আফটার মি, তখন তারও মতো আমরাও যেন শ্রান্ত। এসব কিছু যে প্রফুল্ল বাবুর পড়াবার গুণে, তাতে সন্দেহ নেই। একদিকে যেমন শেক্সপিয়ার, একদিকে যেমন কলোনিয়ালিজম শিখিয়েছে সাহেবরা, পড়াতে হবে শেক্সপিয়ার, জানতে হবে শেক্সপিয়ার, না জানলে হ্যাঁ দেশের নতুন দেশের আদর্শ নাগরিক হওয়া যাবে না। কিন্তু শেক্সপিয়ারের মানেটা ঘুরে যাচ্ছে, শেক্সপিয়ারের শাইলকের নতুন জন্ম হচ্ছে, শাইলক কিন্তু ডিকলোনিয়ালিজমের চরিত্র হয়ে গেছে। এনিহাউ, তো এসব গল্প অনেক আছে, থাকবে, চলবে। আমি একটু কলেজ ম্যাগাজিনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। দিস ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক সোর্স। শেষ করতে হবে না? না, শেষ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি শেষ করে দেবো, কারণ আমার প্যাটার্ন হ্যান্ড ওভার করার আছে। কলেজ ম্যাগাজিনের দিকে একটু ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করাতে চাই। কলেজ ম্যাগাজিন একটা ফ্যান্টাস্টিক সোর্স, কলেজ হিস্ট্রি, ঠিক আছে? 1914 সাল থেকে কলেজ ম্যাগাজিন বেরোচ্ছে। জানি না এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হওয়ার পর কলেজ ম্যাগাজিনের ইয়েটা কি হয়েছে, আমি সত্যি এটা খুঁজে বার করতে হবে। বাট 1914 সাল থেকে কলেজ ম্যাগাজিন বেরোচ্ছে। কলেজ ম্যাগাজিনে নানা রকম জিনিস লেখা থাকতো। একটা খুব ইন্টারেস্টিং সিরিজ কলেজ ম্যাগাজিনে ছিল,
সেটা হচ্ছে রিমেম্বারিং দ্য ফর্মার স্টুডেন্টস অফ আওয়ার কলেজ বলে একটা সিরিজ ছিল কলেজ ম্যাগাজিনে, যেখানে ইউজুয়ালি যে বছর ম্যাগাজিনটা বেরোচ্ছে সেই বছর কোনো ফর্মার স্টুডেন্ট যদি মারা গিয়ে থাকে তাকে নিয়ে সেই সময়কার ছাত্ররা একটা ছোট নোট, এইটা একটা সেন্স অফ কন্টিনিউটি তৈরি করত এখনকার আর তখনকার সাথে। এই কন্টিনিউটির সেন্সটা কলেজ ম্যাগাজিন খুব সুন্দর জেনারেট করে। আমি একটা ছোট্ট গল্প কলেজ ম্যাগাজিন থেকে দেখাতে চাই, পড়বো না, খুব ইন্টারেস্টিং। 1917 কলেজ ম্যাগাজিন। সাতচল্লিশ থেকে 50 পেজ নাম্বারের মধ্যে একটা লেখা আছে, an evening talk about the college history with the senior college bear. ও ইন্টারেস্টিং একটা লেখা, ছোট্ট 3 পাতার লেখা। কলেজের একজন স্টুডেন্ট প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কলেজ থেকে বেরোতে পারে, বেরিয়েছিল, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, দৌড়ে আবার কলেজে চলে এসেছে। এই সময় কলেজের বুড়ো বেয়ারা, আমরা যাকে বেয়ারা বলি আজকাল, সেটা বেয়ারারের একটা অপভ্রংশ। বেয়ারার পিয়ন, কলেজের বুড়ো বেয়ারা, সে ওখানে দাঁড়িয়ে আছে। তো ছাত্রটি তাকে বলছে যে আচ্ছা আপনি একটু বলুন তো কলেজের গল্প। এবং খুব ইন্টারেস্টিং লেখাটা, যত তাকে জিজ্ঞেস করছে যে আপনি একটু বলুন না কলেজের গল্প, কলেজ কি ছিল, কলেজ এর ছাত্র, কলেজের অফিসিয়ালস, কলেজের টিচার্স, সে খালি সেই ছোটবেলায় বিহারের কোন গ্রাম থেকে কিভাবে এসেছিল কলকাতা শহরে, মায়ের কথা মনে পড়ছে, বাড়িটা কিরকম ছিল, বাড়িতে কিরকম চাষ হতো, খেতি হতো, সে খালি এই উত্তর দিচ্ছে। সে কিছুতেই কলেজের ছাত্রটি তাকে দিয়ে কলেজের গল্প বলাতে চায়, ছাত্রটি তাকে দিয়ে কলেজের সেই সমস্ত ন্যারেটিভ, যে ন্যারেটিভ গুলো আমরা এতক্ষণ বললাম, কলেজের গ্রেট মেন, কলেজের গ্রেট পেডাগজি, কলেজের গ্রেট ডিসিপ্লিনারিটি, এইসব বলাতে চায়। কলেজের গল্প তো হচ্ছে না, খালি ডাইগ্রেস করে যাচ্ছে, খালি বলছে আমার বাড়িতে কে ছিল, আমার বাড়ির চারপাশে কি ক্ষতি হতো, এই বলে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা পড়ার মতো। প্রথম মহিলা অধ্যাপক প্রেসিডেন্সি কলেজ, ইংরেজির কাজল সেনগুপ্ত। তার একটা রেমিনিসেন্স আমি পড়বো না, 1 সেকেন্ড। প্রফেসর কাজল সেনগুপ্ত বলছেন, উনি প্রেসিডেন্সি কলেজে পড়তেন না, উনি লোহেটো কলেজে পড়তেন। ইংল্যান্ডে পড়াশোনা করে আসার পর সরকারি কলেজে অ্যাপয়েন্টমেন্ট হবে, তা আমি প্রথমে ভেবেছিলাম যে নিশ্চয়ই মেয়েদের কলেজে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপরে শুনলাম প্রেসিডেন্সি কলেজে আমার অ্যাপয়েন্টমেন্ট। তো সাংঘাতিক ব্যাপার, প্রেসিডেন্সি কলেজে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ঠিক আছে। পরে জানতে পেরেছিলাম যে মূলত মেয়েদের শরীর টরীর খারাপ হলে পুরুষ অধ্যাপকরা খুব কনফিউজ এবং এম্বারেসড হয়ে পড়ে, সেইটাকে হ্যান্ডেল করার জন্য কাজল সেনগুপ্তকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এবং টিপিক্যালি কাজল সেনগুপ্তর প্রথম দিকের কাজ ছিল মেয়েদের শরীর খারাপ, কোট অ্যান্ড কোট, মানে ইউজুয়াল মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস অ্যান্ড দ্যাট কাইন্ড অফ ট্রাবল দ্যাট ইয়াং উইমেন উড ফেস ইন কলেজ, সেইটা পুরুষ অধ্যাপকরা কি করে হ্যান্ডেল করবে, সেইটা কাজল সেনগুপ্তর রুটিন রেসপন্সিবিলিটি ছিল। এইরকম হলে তখন গার্লস কমন রুমে গিয়ে মেয়েদেরকে দেখা। ওকে, সো এনিহাউ, এবারে আমি অ্যাকচুয়ালি আজকে কলেজের 1950s এর পরের অংশটায় ঢুকতে চাই না, এটা দিস ইজ জাস্ট ওয়ান ইন দ্য সিরিজ অফ লেকচার্স। কিন্তু যেটা খুব ভালো হয়েছে আর কি,
সেটা হচ্ছে ডক্টর শ্রীমাল এসছেন, তাই জন্যে আমি একটু আমি জানি আমি অনেকক্ষণ বলেছি, এই গল্পের কোনো শেষ নেই, শুরু শেষ নেই আর কি। হ্যাঁ, তার ফলে কি করবো, স্টপ শেয়ারিং। আচ্ছা, তো আরো অনেক কিছুই বলা যায়। অ্যাকচুয়ালি নেক্সট লেকচারের প্যাটার্ন আমি কিছু ভাবিনি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আছে তারা যদি ইন্টারেস্টেড হয়ে আর্কাইভটা রেড করে তারা যদি গল্প বলে, তবেই এই গল্প বলার যে মূল উদ্দেশ্য একটা কমিউনিটি তৈরি করা, এবং সেই কমিউনিটিটা একটা লোক একটা অথরিটেটিভ লেন্স থেকে গল্পগুলো বলছে। আমার এই যে সিলেকশন অফ গল্প, এই সিলেকশনের পেছনে তো একটা পলিটিক্স আছে। কেন আমি কোন গল্প বলছি কোন গল্প বলছি না, তার তো একটা কারণ আছে। আমি চাই এরকম আরো অনেক স্টোরি টেলার্স তৈরি হোক যারা তাদের সিলেকশন নিয়ে আসবে, তবেই এই গল্প বলার সেশনটা সাকসেসফুল। তাই আমি পরের সেশনে একটা কিছু করতেই পারি, এখনো কিছু ভাবিও নি সেটা কি করব। হয়তো 1950s এর পরের সময়টা নিয়ে একটু বলা যেতে পারে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে সেইটা তোমরাই কোঅর্ডিনেট করবে, যে এই আর্কাইভ রয়েছে, ডিজিটালি রয়েছে, ফিজিক্যালি রয়েছে, হাত দিয়ে ছুঁয়েও দেখতে পারো, এমনিও পড়তে পারো, ঠিক আছে? এই আর্কাইভকে রেড করে গল্প বলা শুরু করা হবে প্রেসিডেন্সি কলেজে, এটা আমার ইচ্ছে, ঠিক আছে? তাই পরের সেশনে কি হবে সেটা আপাতত মুলতুবি থাক। আমি একটু ডক্টর শ্রীমালকে ডাকতে চাই, একটু আমি জানি উনিও আমার মতন গল্প বলতে শুরু করলে আর থামতে চাইবেন না, কিন্তু আপনি এসছেন যখন সত্যি খুব ভালো লেগেছে। আপনি একটু বলুন, ওদের সাথে একটু কমিউনিকেট করুন। হ্যাঁ, 1966 এর ব্যাচ। ডক্টর শ্রীমাল is a professor of geology in Miami currently, and he was a student of geology in Presidency College. He was here for a long period. Karon geology was one of the, by the way, Presidency College geology department is the Asia's first oldest department, and উনি আন্ডারগ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট জিওলজি এখানেই করতেন, এমনকি পিএইচডির জন্য এনরোল করেছিলেন 66 এ, সেই সময় পিএইচডিও হতো এখানে। সো আপনি একটু বলুন আপনার কলেজ জীবনের গল্প। My name is Neptune Srimal, as he explained, and I was in this college from 1966 to 1974 without dropping a year, without flunking a class. So sometimes we used to make a joke. You know, Asim Chatterjee, Noxley, that he was called Kaka. I told them that I stayed in college longer than he did, so I should be called Jatha. But I found out one of our juniors, one of our junior comrades, Orunabha Ghosh, who's a Congress leader now, he's called Jetu by his followers. Dadu also, his college name was Dadu, but I talked to the Congress workers there. Actually, I met a guy who's an Uber driver, and we were talking about politics. And then he found that he's the Saho-Sabhapati of Congress unit near Salt Lake. And actually, he stood against the mayor of Salt Lake in the last election. And I gave him a 5-figure amount. I said, I know that possibly you lose your deposits also, security deposit, but I want you to fight it because we need a political space for other parties. I have spent a lot of time in CPM bookstore because I thought that all other, there's a space needed for all other political thoughts. That's what presidency taught us actually. I hope তোমরা সবাই বাংলা মোটামুটি বুঝতে পারবে তো, অ্যাটলিস্ট তাহলে এই বাংলায় বলি। কতক্ষণ বলতে হবে? 6টা বাজে, তোমরা তো বাড়ি যাবে, খিদেও পেয়েছে নিশ্চয়ই। আমার হচ্ছে আমরা যখন কলেজে ছিলাম এই সময়টা প্রচন্ড খিদে পেত। 5:30টার সময় স্কুল থেকে এসেছি, সারাদিন ক্লাস করে, এত লম্বা ক্লাস করার অভ্যেস ছিল না, ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম। অ্যান্ড আই ফিল ব্যাড যে তোমাদের ধরে রাখছি। কিন্তু একটা জিনিস উপাল প্রফেসর চক্রবর্তীর লেকচার শুনে যেটা বুঝতে পারলাম, যে কলেজ হ্যাজ রিমেইন্ড দ্য সেম, কোনো চেঞ্জ হয়নি। মানে আমাদের বাবা কি ঠাকুরদার সময় যে কাজগুলো হতো আমরা সেগুলোই করতাম। প্রফেসরদের নিয়ে গান হতো, আমরাও করতাম, তোমরাও নিশ্চয়ই করো, রাইট? ক্লাস কাটা ছিল, পার্সোনালিটি মেকআপ করা ছিল, আই গেস ইটস ইউনিভার্সাল। যেটা আমার অবাক লাগলো যে এখানে একজন সায়েন্স স্টুডেন্ট নেই, রাইট? কে?
সত্যি বলতে কি আমাদের সময় এইরকম লেকচারে যদি কোনো সায়েন্স স্টুডেন্ট যেত, forgive me for saying that, that's only because his girlfriend that day was attending the lecture. ওকে, 66তে আমরা যখন ঢুকলাম তখন দ্যাট ওয়াজ এ ভেরি মানে খুব আলোড়ন চলছিল পশ্চিমবঙ্গে, এবং 1967 সালে প্রথম নন কংগ্রেস মিনিস্ট্রি ছিল এখানে, যুক্তফ্রন্ট গভর্নমেন্ট। 66 সালে আমরা যখন কলেজ ঢুকেছি তখন কলেজে ঢোকার পরে কিছুদিন পর কলেজ বন্ধ হয়ে গেল। অ্যান্ড গেস দ্য রিজন, হিন্দু হস্টেল। মানে দ্যাট ওয়াজ দ্য মেন থিং। কিন্তু অনেক সময় যেটা হয়, যেটা একটা জেনুইন ইস্যু থাকে সেটা কিন্তু পলিটিসাইজড হয়ে যায়, ওখানে সেটা হয়েছিল। একটা ছবি কাগজে বেরিয়েছিল যেটা আমার মনে অনেকদিন ধরে মনে ছিল, প্রফেসর সনদ বোস তখন চেয়ারম্যান ছিলেন, ম্যাথামেটিক্স খুব নাম করা প্রফেসর। আর সনদ বাবুর খুব একটা ট্র্যাজিক ব্যাপার ছিল, তার একমাত্র ছেলে স্কুল বাস ব্যাক করতে গিয়ে তাকে চিপে কিড ডায়েড। তিনি গাছতলায় বসেছেন, তাকে ঘেরাও করে বসে, তখন ঘেরাও খুব চলতো। দ্যাট ওয়াজ কাইন্ড অফ স্যাড এখন ইন হাইন্ডসাইট। তা 66তে যখন আমরা কলেজ ঢুকলাম আর একটা জিনিস দেখলাম যে অনেকেই মানে প্রেসিডেন্সি কলেজ মানে don't want to boast or anything, it's nothing to be snob about, কিন্তু ইউজুয়ালি কলেজে নিজের স্কুলের ভালো ছেলেমেয়ে থাকতো, বেস্ট ছেলেমেয়ে থাকতো, ফলে ইন্টার স্কুল কনটেক্সট কি ডিবেটে কি এতে এদিকে আসতো তারা, এবং কলেজে ঢুকে থেকে আরে সেই বন্ধুগুলো আবার এখানে সব এসে গেছে। সো উই হ্যাড এ ইমিডিয়েট গ্রুপ অফ ফ্রেন্ডস যে একদম আলাদা বুঝতে পারি। আমার এক খুব বন্ধু সায়ন দেব মুখোপাধ্যায়, সে ফিজিক্সের প্রফেসর এবং বাংলায় জেনুইন সায়েন্স ফিকশন বই লেখে, প্রভাত মুখোপাধ্যায় নাতি। দেখো একটা খুব অ্যাট্রাকটিভ মেয়ের সঙ্গে হাত ধরে যাচ্ছে ফার্স্ট ইয়ারে। আমরা সায়নকে আমি যেতাম সন্দেশ পত্রিকা থ্রু দিয়ে, প্রকৃতি পরিও দপ্তর আমরা একসাথে করতাম স্কুলে থাকতে। সায়ন তুই সবে ঢুকেছিস কলেজে এখন থেকেই? সায়ন বল আয়, আমার নাম নেপচুন, ওরা আমি নেপো বলে ডাকতো, আয় নেপো আলাপ করিয়ে দিই, আমার বোন কাবেরী। ও মাই গড, দীপেশের বউ। যাই হোক, এরকম আমাদের মানে চলতো কলেজে। তা কয়েকটা কতক্ষণ বলবো, আমি 6টার ভেতর শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, কতগুলো যেগুলো হাইলাইটস আমার মনে হচ্ছে যে কলেজে একবারে হলো যে স্ট্রাইক। তখন কলেজে দুটো মেন পার্টি ছিল, এসএফআই যেটা কমিউনিস্ট পার্টি স্টুডেন্ট উইং ছিল, আর আমাদের ছিল পিসিএসও, প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্টস অর্গানাইজেশন, আমরা বলতাম আমরা নন পলিটিক্যাল। অবশ্য এসএফআই এর সবাই খুব আমাদের বিদ্রুপ করতো, মানে পিছিয়েছো ম্যাচিয়েছো এই করে আমাদের ভেঙাতো। যাই হোক, যেটা শুনেছিলাম আমরা কলেজে ঢোকার আগে, বাট সত্যি হতে পারে যে পিসিএসও অপেক্ষাকৃত আপার কাস্ট অফ দ্য সোসাইটি, ইংরেজি মিডিয়ামে পড়ার ছেলে তারা বেশি ছিল, আর বাংলা মিডিয়াম ছিল এসএফআই, হুইচ মাইট বি ট্রু, কারণ আমি দেখেছি যে আমাদের সিনিয়ররা তারা রসিকতা ইংরেজিতে করতো, যেটা অর্ধেক সময় আমরা বুঝতাম হোয়াটস দ্য পয়েন্ট অফ জোক। কিন্তু আমরা যখন ঢুকলাম এবং আমাদের পরের ব্যাচে, তোমরা ফিজিক্সের লোক হলে জানতে তাদের, অমিতাভ রায়চৌধুরী, সব্যসাচী ভট্টাচার্য, সৌম্য চক্রবর্তী, সিদ্ধার্থ হায়ার সেকেন্ডারি হয়েছিল, সুইসাইড করলো, এটাও প্রেসিডেন্ট একাধিকবার হয়েছে, খুব লিডার ছেলে কমিটেড সুইসাইড। তা আমাদের সময় একটা বাংলার ঢেউ উঠলো, মানে এত ভালো ভালো ছেলে এত ভালো বাংলা লিখতো আর বলতো, ডিবেটগুলো এত ভালো বাংলায় করতো যে তখন বাংলায় লেখা পড়া ভালোভাবে কিছু করা সেটাই একটা গৌরবের ব্যাপার হতো। যারা ইংরেজি মিডিয়াম থেকে এসেছিল তারাও প্রাণপণ বাংলায় করার চেষ্টা করতো, ইভেন যারা ইংরেজিতে কবিতা লিখতো, আমি শিওর তোমাদের অর্ধেক নিশ্চয়ই ইংরেজিতে কবিতা লেখো, তারা কিন্তু প্রাণপণে বাংলায় কবিতা লেখার চেষ্টা করতে হবে। সো সো তার জন্য যেটা হলো বেসিক্যালি, মানে আমাদের সাহেব ছেলে আর বাঙালি ছেলেদের ভেতর ভেদভাবটা কমে গেল, আর বাঙালি ছেলে আমরা অনেকে কিন্তু পিসিএস এর ঢুকি। একটা কারণ ছিল আদর্শ, মানে অনেকে কিন্তু মোস্টলি আমার মনে হয় আমার বন্ধু বান্ধবরা কাইন্ড অফ তখনকার দিনে, জানি না তোমরা বার্টন রাসেলের নামটা শুনেছো কিনা, কিন্তু তখন দ্যাট ওয়াজ এ বিগ থিং। তবে রাসেলাইট সোশ্যালিজমের প্রতি আমাদের একটা ঝোঁক ছিল, এবং কমিউনিস্ট ডিক্টেটরশিপের এগেনস্ট একটা আনইজিনেস ছিল, এবং স্ট্যালিন যা করেছে কি মাও সেতুংয়ের লং মার্চ নিয়ে, দেয়ার টু সাইডস অফ দ্য স্টোরি আই এম শিওর, কিন্তু আমাদের অনেকের ভেতরে একটুখানি আনইজিনেস ছিল। এটা কলেজে যখন করলাম, কলেজে
স্ট্রাইক, ভিয়েতনামের সামথিং আমেরিকান বম্বিং এগেইনস্টে, ফাইন, ঠিক আছে স্ট্রাইক করো, কিন্তু গেট বন্ধ করে পিকেটিং, কাউকে ঢুকতে দেবে না, তাতে আমাদের খুব দেখি আমাদের জিজ্ঞেস করলো না, এদিকে গণতন্ত্রের কথা বলছো, ছাত্র গণতন্ত্রের কথা বলছো, আর স্ট্রাইক হলে তোমরা ঢুকতে পারবে না। আর ফার্স্ট ইয়ার এসেছি তো তখন আমরা সবাই স্কুল থেকে এসেছি, মানে উই আর লাইক ইনোসেন্ট কিডস, মানে কি পাওয়ার স্ট্রাকচার, কিছু না করলে যে পেটানি খেতে হয় এসব জানতাম না। তা তখন ওই কাকা নকশাল নেতা, সে খুব স্লোগান দিচ্ছে এইভাবে, এইসব স্লোগান, তখন স্লোগান খুব ভালো ছিল, মানে আমাদের এইসব এই দালালদের চিনে নেই, এই মাটিতে কতদিন, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তারপরে নকশাল সময় হলো, সেদিন আর দেরি নেই যেদিন বড় লোকের পেটের ছামটা দিয়ে গরিবের জুতো তৈরি হবে। তা আমাদের অবশ্য কিছু বড় লোক বন্ধু বলে খুব খারাপ কোয়ালিটির জুতো হবে, কারণ আই এম সো থিন স্কিন। তবে সৌগত রায়, মানে সৌগত দা, হি ইউজ দ্য সেম ওয়ান, রাইট? বিজেপি না কার এগেনস্টে না, মানে মানে না অপোজিশনের এগেনস্টে, আমরা সবাই চোর নই, কিছু চোর আছে, আমাদের চোর বলে তাদের পিঠের ছামড়াতে জুতো বানাবে, এরকম যারা বলেছিল। মানে ইট হার্টস ব্যাক অন দ্যাট স্লোগান, লোকেরা বোঝে নিচ্ছে, আমার খুব হিয় হয়েছিল যে কি মানে অপোজিশনের পিঠের চামড়াতে জুতো বানাবে সৌগত রায়। ওই স্লোগান হচ্ছে, তো হঠাৎ আমি দিস ইজ অনেস্ট ট্রুথ, আমি বলছি কে বলে ওই বাড়ি যাই আর কলেজ যাওয়া হবে না, না বস না, ওই এরকম নেচের যে স্লোগান দিচ্ছে কাকার নাচটা দেখে যায়। আনফর্চুনেটলি মানে দিস আর হিস্ট্রি, দ্যাটস হাউ হিস্ট্রি ওয়াজ মেড। ওরা কে শুনলো কাকার ল্যাচটা দেখে যায়, আর তখন হই হই করে রে করে তার 3-4 সাঁকো দামে মারতে দৌড়ে এলো, একটা বিশাল মেলি হলো। তারপরে কিছু ছেলে সোজা দৌড়ে গেল, ছেলে মেয়ে সবাই করে কলেজের, তখন রেলিং ছিল, তখন এই বইয়ের এরকম দোকান ছিল না, রেলিং এর বইগুলো ঝুলিয়ে বিক্রি হতো আর কি, ধার ধার করে গিয়ে টাই করে রেল টোকে চলে গেল। একজনের সঙ্গে তুমি কথা বলেছো, রাইট লালি? গেল সেদিন, মানে ওটা ভেস্তে গেল, পুরো ধর্মঘটটা গেল। ফার্স্ট ইয়ার আমরা যখন ঢুকেছি, মানে সলিডলি মানে অ্যান্টি ধর্মঘট, অ্যান্টি নক্স, মানে তখন নকশাল হয়নি, তার এগেনস্টে ছিল। পরে দেখলাম কিছু লোক আমাকে ঘুষে বেড়াচ্ছে, আমাদের সিনিয়ররা ধরে এক থাপ্পড় লাগা আমাকে, ধর্মঘট ভাঙবি? আরে বাবা কি ভাই, তা বলে মারবে কারো, 5th ইয়ার ছেলে ফার্স্ট ইয়ারের, মানে যত না চড় লেগেছিল, মানে আই ফেল্ট সো হিউমিলেটেড, কি রে ভাই। পরে শুনলাম যে নাকি দিস আর নো থিংস, মানে পলিটিক্যাল তাদের এগেনস্টে দাঁড়ানো, ইটস নট অ্যাকসেপ্টেড, তুমি যদি কিছু করো তাহলে ইউ আর ব্র্যান্ডেড অ্যাজ দ্য অপোজিশন এবং মার খাবে, এটা পরিষ্কার করা। আজ হয়তো সেই ট্র্যাডিশন মানে চলে আসছে, রাইট? তারপর আমাদের জানো ফার্স্ট ইয়ার আমি যে ঢুকি, কিংবা তোমাদের এই বয়সে অ্যাকচুয়ালি মানে আমাদের বয়সে খানিটা থেকে যায়, মানে আদর্শ থাকে, একটা মানে আইডিয়ালিজম থাকে এইভাবে। দীপেশ ও বিবেকানন্দ প্রচন্ড ভক্ত ছিল, কলেজে ঢুকে নকশাল হয়ে গেছে, তারপর সেটাও ছেড়ে দিতে চাই। কিন্তু আমাদেরও মানে আমি খুব মানে গান্ধীরা খুব ভালো হয়েছিল, জগদীশ বোসকে যেন ভালো লাগে, আমার রিয়াল গান্ধীবাদী জগদীশ বোস। ও অনেক কথা বললো, কিন্তু জগদীশ বোস যখন ঢুকেছিলেন, মানে হি ওয়াজ অলরেডি ডান এ ফ্যান্টাস্টিক জব ইন ইংল্যান্ড। গভর্নর রেকমেন্ড করেছিলেন ওকে নেওয়া উচিত, এখানে প্রিন্সিপাল নিতে চাইছিল না, শুধু সাহেব প্রফেসর নিয়ে রাখতে চাইছিল। এবং তখন মানে ইন্ডিয়ান প্রফেসর মাইনে হাফ দেওয়া হতো। তখন জগদীশ বোসের বাবা মারা গেছেন, অনেক ধার ছিল তার, মানে পয়সার অভাব ছিল, বাট হি রিফিউজ টু টেক দ্য হাফ পে। এবং 2 বছর 3 বছর পর ইভেনচুয়ালি পুরো এরিয়ার সমেত ইংরেজ গভর্নমেন্ট তার পেটা দিতে বাধ্য হয়েছিল। এইরকম লোককে আমরা স্যালুট করি, আমি ফিল প্রাউড যে এই কলেজে আমরা পড়েছি, তাদের হয়তো দেখতে পারিনি স্টিল। তা যাই হোক, তা তখন থেকে এই হিন্দু হস্টেল স্ট্রাইক, কলেজ বন্ধ। আমাদের মনে আছে আমরা বসে বসে, অমিত মিত্রকে তোমরা তো জানো, আমাদের ফাইন্যান্স মিনিস্টার তখন, অমিত মিত্রের বাবা স্বাধীনতা সংগ্রাম ছিলেন, মা, ওর মার নামে স্টেশন আছে বেলানগর, মানে নেতাজি সুভাষের যে 5th কলাম যে মেয়েদের যে বাহিনীটা ছিল তার কমান্ডার ছিলেন। আর ওর বাবা হরিদাস মিত্র পরে ডেপুটি স্পিকার হয়েছিলেন, তার ফাঁসির হুকুম হয়ে গেছিল। গান্ধীজি লিখেছিলেন বড়লাটকে স্পেশাল করে যে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, অ্যান্ড হি রিফিউজ। ও বলে আমার সঙ্গে ষড়যন্ত্র কাকুদিতে যতজনকে ধরে সবাইকে না ছেড়ে দিলে আই ডোন্ট ওয়ান্ট ইট। মানে পরে আমরা জানি এদের মানে পলিটিশিয়ান বলতে আমরা ধরে নিই করাপ্ট লোক আর কি, কিন্তু এক সময় খুব ফাইট করছে। তো অমিতদার বাড়িতে বসে আমরা স্লো খবরের কাগজে একটা তুলি ফুলি দিয়ে আমি ছবি আঁকতাম, তা মোটা ব্রাশ দিয়ে লিখতে পারতাম, তাই অনেকগুলো স্লোগান লিখেছিলাম বসে বসে, কলেজ খুলতে হবে হ্যান হতো এই সমস্ত কিছু। সিনিয়র অদিতিদা এসে বললো, না নেচুন তুমি এই জামাটা বানাও তো,
কেন কলেজে মানে পিসিএসও বলছে যে কোনো কলেজ খেলো তোমরা, ওইভাবে যদি ক্রিকেট থাকে কলেজ হবে না, এটা চলবে না, অ্যান্ড প্রিন্সিপাল মাস্ট টেক এ স্ট্রং স্ট্যান্ড। তারপরে তুমি একটা হাম্পটি ডাম্পটি ছবি আঁকো তো, একটা পাঁচিলের উপর একটা গোল এগের মতো হাম্পটি ডাম্পটি বসে আছে, আঁকলাম, লিখে দাও হাম্পটি ডাম্পটি শুড নট সিট অন এ ওয়াল। কিন্তু তখন অমিত মিত্র, সৌগত রায়, মানে সব আমরা একসঙ্গে বসেই মানে দে আর ওল্ড কমরেডস। কলেজে ইলেকশন যখন হয়েছিল তখন কিন্তু পিসিএসও মানে কলেজ অলওয়েজ আন্ডার গ্রাজুয়েটে পিসিএসও জিতেছে, মানে ডেফকি নকশাল আমাদের আসার পর কখনো জেতেনি। আমার মনে হচ্ছে আমাদের ইয়ারে আন্ডার গ্রাজুয়েট আমাদের ইয়ারে 16 to 12 মানে 4 সিট আমাদের বেশি ছিল, তাও আমরা ইউনিয়নটা হারলাম। তার কারণ সৌগত রায়। সৌগত তখন পিজি চলে গেছে পোস্ট গ্রাজুয়েটে, ওগুলো আর চিন্তা করিস না, ওই 5টা ভোট আমি যে আমার হাতের। কি ব্যাপার, পোস্ট গ্রাজুয়েট কিন্তু প্রেসিডেন্সি থাকতো না, তারা গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ভর্তি হতো, আর ওই যে সিটগুলো ছিল তখন বাইরে থেকে যারা আসতো তারা ভর্তি হতো, তাদের কাউকে আমরা চিনি না, তারা পিসিএসও কি জানে না, ফলে পোস্ট গ্রাজুয়েট ইউজুয়ালি 5টাই আমরা হারতাম। খুব ভালো করলে হয়তো একটা সিট জিততে পারতাম। তা অবভিয়াসলি মানে আমরা কখনো জিতিনি ইউনিয়ন, কিন্তু একটা পোস্ট পেয়েছে গার্লস কমন রুম টমন রুম টাইপের। কিন্তু আন্ডার গ্রাজুয়েট এটাই জানতে চাই, সবাই জানে নকশাল নকশাল নকশাল, প্রেসিডেন্সি কলেজ রেড ফোর্ট হেন তেন। তো আন্ডার গ্রাজুয়েটে নন নকশাল ওয়্যার মেজরিটি অলওয়েজ। ওই নকশাল নামটা আমার ধারণা আমারই দেওয়া, কেননা তখন অলরেডি যখন 67-এ ইলেকশন আসছে তখন কমিউনিস্ট সিপিএম থেকে খুব চাপ পড়লো নকশালদের ওপর, নকশাল না তখনও এসএফআই, যে তোমরা এবার ধর্মঘটটা উইথড্র করে নাও, 2-3 মাস ধরে কলেজ বন্ধ হয়ে আছে, সবাই ইয়ে করছে। তখন মাস্টারমশাই বাড়ি গিয়ে আমাদের ক্লাস হতো, মানে যখন কলেজ বন্ধ তা কোনো মাস্টারমশাই বাড়িগঞ্জে থাকেন, কেউ বাগবাজারে থাকেন, আমাদের কৈলাসবাবু ছিলেন ম্যাথসের প্রফেসর, তার বাড়ি গেছি, ইউজুয়ালি খুব ভালো খাওয়াতেন তারা, আর খুব গল্প হতো, পড়াশোনা যে কতক্ষণ হতে জানতাম। তাই কৈলাসবাবু দুটো বাচ্চা ছেলে দেখলাম, কৈলাসবাবু বেশ বয়স হচ্ছে, একটা টিকি ছিল, আর আমাদের অনেক বড় একটা ছেলে ছিল, তার সঙ্গে আলাপ হচ্ছিল, সুন্দর সুপুরুষ। কৈলাসবাবু দেখা হলেই বলতেন বাবারা মারা ভালো আছে। তাই সত্যি কিনা জানি না, ওই 2 বাচ্চার নাম কাতু আর কুতু। তাহলে স্যার আপনার নাতি, বলে না বাবা ওরা আমার ছেলে। কিন্তু এই ক্লাসগুলো তো আমরা খুব এনজয় করতাম, মানে বন্ধুদের সঙ্গে দেখা হতো। মেন ব্যাপার কলেজ আসা, পড়াশোনার তো ছুতো, তাই না? সবার সাথে গল্প কাটাবেন, এটাও কিন্তু তুমি টাচ করেছো। প্রেসিডেন্সি কলেজের মেন ব্যাপারটা হচ্ছে কিন্তু ক্লাসরুমে আমরা কি পড়ি, দ্যাট ইজ নট দ্য মেন থিং। কিন্তু মেন কথাটা হচ্ছে যে আমাদের পিয়ার গ্রুপ, এটা কিন্তু সব জায়গায় তাই। যে হারবার্ডে যারা যায় সেখানে যে বই পড়ায়, যে সিলেবাস পড়ায়, সেটাও আমিও পড়াই, আমার পড়াই, কিন্তু আমার ছাত্র হারবার্ডের ছাত্র জীবনে তো এক জায়গায় উঠতে পারবে না। একটা স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আর হারবার্ড স্টুডেন্ট, তার একটা কারণ তো আমার পিয়ার গ্রুপ। আমি যখন কলেজে ঢুকেছিলাম ভাবছিলাম প্রেসিডেন্সি কলেজে পড়বো, সেটাই ভাবতে পারি। তখন আচ্ছা আমাকেও প্রেসিডেন্সি কলেজ যাবে, খুব ভালো কথা, ঢুকে গেলাম। তারপরে একটা চাকরি পাবো কোথাও, জিএসআই কোথাও একটা চাকরি পেয়ে যাবো, দ্যাট ওয়াজ না। তারপরে তখন আচ্ছা আমারই বন্ধু বান্ধব রোজ যাচ্ছি, আড্ডা মারছি, তারা পিএইচডি করার কথা ভাবছে। পিএইচডিটা তো মানে প্রায় শ্বশুরের স্বর্গে যাওয়ার মতো একটা ব্যাপার ভাবতাম। আচ্ছা পিএইচডি করা যায়, তারপর থেকে বিদেশে অ্যাপ্লাই করছে। আচ্ছা বিদেশে অ্যাপ্লাই করা যায়, কী করে করতে হয়? আচ্ছা জিআরই বলে একটা পরীক্ষা আছে, দিতে হয়, তাতে নাকি $50 লাগে ফি। এই কে আছে রে ইংল্যান্ড আমেরিকা, আমাদের এক্স স্টুডেন্ট, কাউকে লেগে $50 দিয়ে দিতে। তো ওই করে আর কি, মানে আলটিমেটলি মানে দেখতে পাচ্ছ তোমাদেরও তাই হবে। মানে বাই দ্য টাইম তোমরা 40s 50s যাবে, দেখবে মানে হাফ অফ ইউ উইল বি লাইক ইন দ্য টপ পজিশনস ইন ভেরিয়াস প্লেসেস। তোমাদের ছাত্রছাত্রী রাখবে, তারা বলবে ওই ডিএম স্যার কিংবা একে স্যার কিংবা একে মিসের ক্লাস আছে, চল গিয়ে করি, ওই ধরনের মানে মানে তার পৃথিবী জোড়া নামটা এরকম আমরা যেরকম বলি আমাদের প্রফেসর সম্বন্ধে, তোমরাও ওরকম জায়গায় থাকবে। সো ওই ট্র্যাডিশনটা চলছে। নকশালরা যখন আরম্ভ করলো অ্যাজিটেশন, সিপিএম থেকে চাপ পড়লো যে তোমরা বন্ধ করো, দে ডিফাইড সিপিএম। তখনকার অনেক গল্প হয়েছে, কিন্তু এনিওয়ে তা কাগজে আমরা পিসিও থেকে স্টেটমেন্ট দিতাম যে আজকে আমাদের উপর ওদের মার পেটাতে ধরে, তখন আমরা বলতাম যে আমাদের উপর তীব্র অত্যাচার হয়েছে, কিছু দিতাম। তা উগ্রপন্থী, আমরা তখন ওদের এক্সট্রিমিস্ট বলো তো, উগ্রপন্থী। কিন্তু কমিউনিস্ট লিটারেচার উগ্রপন্থীর একটা ব্যাড কনোটেশন আছে ট্রটস্কাইদের সম্বন্ধে, মানে ওটাকে ওরা বলে অ্যাভয়েড করা উচিত। তো তখন আমাকে ধরলো একদিন, বলে তোকে পেটাবো আর কি। মানে কেন রে বাবা, আজকে কি হলো, মানে হোয়াট ইজ দ্য অপরাধ অফ দ্য ডে?
ওরা বললো না তুই উগ্রপন্থী কেন লিখেছিস, আমি তাহলে তোমার কি লিখবো। তো তখন নকশালবাড়ি আন্দোলন শুরু করেছে, তাহলে নকশালপন্থী বলে হ্যাঁ। তখন নেক্সট স্টেটমেন্ট দিলাম SFI ব্র্যাকেটে নাক্সালাইট। অ্যাটলিস্ট মানে তুমি দেখবে 67-এ আমার ওইটা স্টেটমেন্ট দেওয়া আছে, দ্যাট মাস্ট বি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইউজ অফ নাক্সালাইট ওই সময়। তো 67, 68 তারপর যেটা হয় সবাই আমি দেখেছি, মানে আমরা যখন নকশাল সরিয়ে ছাত্র পরিষদ এনেছিলাম, কিংবা এখন যখন তৃণমূল CPM-কে সরিয়ে এনেছিল, যখন আসে একটা নতুনে অনেক আইডিয়ালিজম নিয়ে আসে। আমার চেয়ে অনেক ভালো ভালো ছেলেরাও তৃণমূলকে অনেক সাপোর্ট করেছিল, এখনো করে। জহর নকশালদের মাঠ ফাটিয়ে দিয়েছিল, জহর সরকার, অভিরূপ সরকার, সুগত মার্জি, এরা অনেকে কিন্তু তৃণমূলকে সাপোর্ট করেছিল, এখনো মানে আছে পেরিফেরিতে নিশ্চয়ই। কিন্তু যখন পাওয়ারটা এসে যায় সবাই একরকম হয়ে যায়। নকশালরা পাওয়ার পেয়ে দুমদাম পেটাতে আরম্ভ করলো, মানে হার্ট ভুলে গেল, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে করতে হবে। আমরা যখন ছাত্র পরিষদ খুললাম, নকশালরা পিটিয়ে পিটিয়ে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল আর কি, কিছু একটা হলেই ধরে প্যান আর কি, মানে আর গণতন্ত্র ফন্ত্র শেষ হয়ে গেছে তখন। আমি আমার একদিন কলেজে আসছি, বাবাকে বললাম আজকে একটা, না মাকে বললাম একটা পুরোনো ছেঁড়া শার্ট দাও, বলে কেন, আজকে গেলাম কে মারবে বলেছে। কিন্তু ওই ব্যাপারটা ছিল যে কলেজে আমি বলছিলাম, যে উপলকে বলছিলাম যে আমরা না চাইলে কেউ আমাদের মারতে পারতো না, কারণ এখানে পালানোর এতগুলো রাস্তায় আমি চিনতাম যে নকশালরা আমাকে ধরতে পারে। এখান থেকে কফি হাউস থেকেও, মানে 3 তলা গিয়ে রূপার পেছন থেকে, তলায় গিয়ে দাশগুপ্তর পেছনে বেরোনো, সব জানতাম। তার সময় বাবা ছিল, বাবা বলে না, ওরা তোকে মারবে বলেছে, তুই ভালো সবচেয়ে ভালো শার্টটা পরে যা। এবং যারা দুটো ছেলে ছিল মহা বদমাইশ ছিল, মদ ফদ খেয়ে কলেজ আসতো, তাদের গিয়ে বলবি, তাদের দেখা হলে সকালে হেসে বলি কেমন আছো আজকে, ভালো আছে তো। তা আমি এরকম ভালো শার্টটা পরে আমরা গেল, এই শার্টটা আমার এবার পুজোয় পেয়েছিলাম, তা দেখলাম সেই 2 পাবলিক বসে আছে, একজন কি হয়েছে জানি না, একজন কিন্তু তার ফ্যামিলি নকশালদের যাদের একটু পয়সা ছিল তারা ছেলেদের প্যাক ট্যাক করে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল। আমি দেখালাম ওই ছেলেটা, সে এখন খুব ভালো নাম করেছে, এখানে একটা হসপিটালেরও পার্ট ওনার, হোটেল আছে তার, ভালো। আমার সাথে কফি হাউসে দেখা হলো, ভীষণ গরম ছিল সেদিন, হিউমিড। আমার স্কুলের বন্ধুরা ডেকেছিল, আমি বললাম বিকেল 5টায় কফি হাউসে না ডেকে ফরগিভ মি অ্যাগেইন, মানে কোথাও বসে ঠান্ডা বিয়ার খেলে ভালো হতো। তা ও বল তুই চলে আসিস আমার বাড়িতে, আমি তোকে খাওয়াবো টাও, হ্যাঁ না জানো, খুব ভালো কথা। আমি তুই বাঁচলি কি করে, তোর সাথে আলাম ছিল, ও তো কমিউনাল রাইট শেষ হয়ে গেল নকশাল সময়ের পর, বলে তাই তো আমার ফ্যামিলি আমাকে ইউকেতে পাঠিয়ে দিল, মানে খুব ভালো কথা। তা এইরকম ছিল, বুঝতে পারছো, একটা মিক্স টাইপ ছিল। কিছু সত্যি গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু ওই যে শ্রেণী শত্রুদের ভিতরে লড়াই করো, তীব্র আক্রোশ দিয়ে তাদের পুড়িয়ে মারো, আমরা সবাই মোটামুটি মিলেমিশে ওই মানে গোবরের তালের মতো ছিলাম। কারু হয়তো একটু বেশি পয়সা ছিল, কম পয়সা ছিল, কারু বাবা সরকারি আমরা ছিল, কারু বাবা তো কোম্পানি নাম ছিল, কারু বাবা ক্যারারি চাকরি করতো, কিন্তু ওই আর কি মানে লোয়ার মিডল ক্লাস তো আপার মিডল ক্লাসের ভেতরেই আমাদের ছিল, 2-1 আউটলায়ার্স ছিল, কিন্তু মোস্টলি তাই ছিল। তাদের জন্য এত ঘৃণা, এত আক্রোশ কেন, আমি সেটাই বুঝতাম না। আমরা কি করেছি, মানে এদিকে গণতন্ত্র বলছো, আমাদের সব স্বতন্ত্র মতামত থাকতেই পারে, কিন্তু কিছু হলেই বিনা কারণেই ধরে পিটিয়ে দেবে আর কি। এই ব্যাপারটা ছিল বাই 1969-70, খুবই খারাপ অবস্থা গেছিল। তখন তো নকশালরা এর গলা কাটছে, মানে গলা কাটছে, জোরদারে গলা কাটবো, একটা স্মল মানি লেন্ডার কিংবা পুলিশ কনস্টেবল তাদের গলা কাটছে, যারা রিয়েল পাওয়ার ছিল তাদের কেউ ছুতে পারেনি। আমার মনে আছে একজন কেউ মারা গেছে, ইউজুয়ালি বাবা আমার ইনসিস্ট করতো যে আমি কি আমার দাদা কেউ মারা গেলে যেন শ্মশানে যায়, বলে রিয়েল বন্ধু হচ্ছে শ্মশান বন্ধু। নিমতলায় দাদাকে পাঠালেন, পরে বাবা বলে আমার খুব মানে রাত ভোর 4টের সময় গেছে আর কি, ওই সময় নিমতলা দিয়ে গিয়ে পাঠিয়েছি, আই সেন্ট হিম টু এ ডেঞ্জার, অজানা লোককে পাড়ে দেখলেই ছুরি চালিয়ে দেবে। রোজ 10টা মোটামুটি ডেথ নকশালদের আসতো কাউজে, 10টা স্ট্যান্ডার্ড, যদি 2-3-4টে হতো আমরা আবার তো আজকে কোয়াইট হয়ে গেছে আর কি। কিন্তু প্রেসিডেন্সি মানে আমরা ক্লাস করছি, এর ভেতরে কিন্তু বন্ধুত্ব হচ্ছে, গল্প হচ্ছে, সাপ মোচন করেছি আমরা, শেষ থেকে শুরু করেছি। তাই না, তোর ইকোনমিক্সের ছেলে হয়তো কল্যাণ সান্যালকে চিনবে, কল্যাণ সান্যাল নাম করা প্রফেসর, ও রচেস্টার থেকে PhD করে এসেছিল। কল্যাণ সান্যাল কলেজের নাম হয়েছিল ভোলা, শেষ থেকে ভোলার পাঠ করেছিল, আমি পাঠ করেছিলাম ব্যর্থ করে লিখে। তাই যাই হোক, কিন্তু এইগুলো হতো আমাদের, কিন্তু ওই মানে কি বলবো, মানে প্রেম ভালোবাসা গান নাটক এগুলো কিছু বন্ধ হয়ে যায়নি এর ভেতরে,
ফলে প্রেসিডেন্সি তোমাদের যাই হোক না কেন, বেসিক্যালি ইট ক্যানট বি ভ্যাঙ্কুইশড। আমার কিছু বন্ধু এসেছিল কিছুদিন আগে, কলেজে তো অনেকদিন শুনছি যে স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। সেও বিদেশে প্রফেসর, নাম করা প্রফেসর। এসব একটা ব্যাপারে খুব আশ্বস্ত হলাম, বললো আগের মতো এখনো ছেলে মেয়েরা মাস্টারমশাই দিয়ে পড়ে দিতে পারে, দেখে মনে হলো। বলে সেই ব্রিলিয়েন্সটা এখনো আছে, ফলে দ্যাটস ভেরি নাইস। তা এই আর কি কলেজ জীবন 71-এ যখন একদম প্রায় আমরা শেষ হয়ে যাচ্ছে, তখন ওই ইন্দিরা গান্ধী বাংলাদেশ অভিযান নিয়ে খুব হঠাৎ উদ্বুদ্ধ হলাম। তখন পাড়ার যত কংগ্রেসি ছিল তারা বলতো খুলে ফেলো না, এত কি আছে, কেন মার খাবে তোমরা, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট, বাইরে থেকে তো কোনো পাওয়ার আনতে পারতাম না। নক্সাল নিয়ে আসতো, বাইরে থেকে গুন্ডা আনলে তারা হচ্ছে তাদের কমরেডস, আমরা যদি কোনো বন্ধু বান্ধব ডেকে আনতাম তারা হচ্ছে মানে ভাড়াটে গুন্ডা। যা বাবা, অশোক লাহিড়ী এখন বিজেপির হয়েছে, আগে যে ওয়ার্ল্ড ব্যাংকে অশোক লাহিড়ী, ওর স্কটিশ কলেজে একটা ছেলে, দুজন বন্ধু এসে তাকে ধরে কি মার, সে বাচ্চারি ধুতি পরে আসতো, প্রায় সে খারাপ অবস্থা করেছিল। তা তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, খুব সাহস নিয়ে করলাম, একটা হ্যান্ডবিল লেখা হবে, সেটা ছিল আমাদের কোনো একটা ইভেন্টে একটা হ্যান্ডবিল লিখে করে খোলা হবে। তা সেটা আমার হেল্প করেছিল পার্থ সেনগুপ্ত, এখন নামকরা লয়ার, ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি ছিল। পার্থ তখন, কিন্তু পার্থ বাড়ি ছিল নন কমিউনিস্ট লেফটদের আড্ডা, আরএসপি সবদের বাড়ি। ওর বাবা দ্বিজেন সেনগুপ্ত জেলে গেছিলেন, নেতাজির কাছে ল শিখেছিলেন, শ্রমিকদের হয়ে কেস করতেন সবসময়, এমপি ছিল। তা পার্থ আর আমি বসে করছি, যে আমার কতগুলো লাইন মনে আছে, পার্থ তুই এটা লেখ, আজকে সারা দেশ যখন ইন্দিরা গান্ধীর হাত শক্ত, মানে ইন্দিরা গান্ধীর মানে কি বাংলাদেশে এটা নিয়ে উদ্বুদ্ধ হয়েছে, আমার দৃঢ় ধারণা যে প্রেসিডেন্সি কলেজের ভাই বোনেরাও তার হাত শক্ত করতে আমাদের সঙ্গে যোগ দেবে। এই দুটো লাইন আমার মনে আছে। যাই হোক, আমরা হ্যান্ডবিল বিলি করছি, দেখি নকশাল যে কটা ছিল কলেজে তারা মুখ করে দূরে বেকার ল্যাবের পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর তখন সুব্রত মুখার্জি এসেছিল, পাড়ার এক দাদা ছিল স্বাধীন ভট্টাচার্য, কিন্তু দাদা মানে এরা গুন্ডা না, কিন্তু এরা ভদ্রবাড়ির ছেলে, কিন্তু পাড়ার দাদা। স্বাধীন এলো, স্বাধীন এত বড় দাড়ি ছিল, সে গিয়ে ক্যান্টিনে বসলো, এরা গিয়ে দুটো একটা করে নকশালকে ধরে আনছে ওখানে, আর স্বাধীন তাদের পলিটিক্যাল ডিসকোর্স দিচ্ছে। মানে জীবন এটাও দেখে দিতে হলো, মানে শিবাজি রাহা যে বোস ইনস্টিটিউট ডাইরেক্টর হয়েছিল, সনমট ভেরি ব্রিলিয়েন্ট প্রফেসর নাও, নকশাল করতো। বলে আরে বাবা, দাড়ি রাখলে যদি বিপ্লবী হয়, আমি তো তাহলে কার্ল মার্কস। এই ধরনের খুব ডিপ পলিটিক্যাল ডিসকোর্স দিয়ে স্টার্ট হয়েছিল। এর আগে কিন্তু আমরা উই ওয়েন্ট থ্রু মেনি, মানে কলেজে একবার বললো কালকে গেলে মার দেবী ওরা, মানে একবার একটা মিটিং করছে এসে মার দিতে আরম্ভ করে দিল, তখন আমরা প্রতিবাদ করবো, মার দেবী। তখন কার আমাদের সঙ্গে রইলো, সব্যসাচী ভট্টাচার্য হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট, সৌম্য চক্রবর্তী হায়ার সেকেন্ডারিতে থার্ড, পুলক দত্ত সিনিয়র পিএমজিএ ফার্স্ট। মানে কলেজের বেশ সেরা 10 জন ছেলে, আরো 2 জন বললো না বাবা আমি দাঁড়িয়ে মার খেতে পারবো না, আমাকে বাদ দে, ঠিক আছে সকালে দিলাম মারো, মার দিতে আরম্ভ করলো, যা যত মারো, যত খুশি মারো। আর কলেজ তখন 10:50 ক্লাস শেষ হয়েছে, সবাই দাঁড়িয়ে ওই আমাদের মেন বিল্ডিং এর সিঁড়ি ভর্তি স্টুডেন্ট, সবাই হাঁ করে দেখছে এটা কি হচ্ছে। একাধিকবার মার খেয়েছি, কাজল দি লেখাটা দেখলাম, কাজল দি গিয়ে সবার মাঝখানে চলে গেছে, সরো এটা কি হচ্ছে, তোমাদের ক্লাসমেটকে কেন মারছো, কাজল দি আমার করছে আমার থেকে, কাজল সে করতো আর কি। তা ওই মার মানে বেসিক্যালি ইয়ে হয়ে গেছিল। তা ও কিন্তু পরে যখন ছাত্র পরিষদ এলো, ফার্স্টে আমরা খুব ভালো ছিলাম, সবাইকে বললো বাবা ভোটটা দে, ইলেকশনটা হোক, তার আগে ওরা লাথি মেরে ব্যালট বক্সটা সিল দিয়ে নামতে, লাথি মারতে ফেলতে পার্লামেন্ট শহরের খোঁয়াটো বলে মানে সব ভেঙে দিল, যার যার নমিনেশন ছিল তাদের ধরে পেটে আরম্ভ করেছে। তা তারপর গল্প আরো কোনো সময় বলবো, আজকে অলরেডি 5-6 জানো প্রফেসরদের অভ্যেস। কিন্তু দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। কলেজটা যেরকম ছিল তখনও ছিল, আমাদের পিকে সেনকে নিয়ে কবিতা লিখেছিলাম, তা পড়া প্যান্ট খোলা পিকে সেন বড় হলা, কোনো দুঃখে হুশ নাই তার গো, ভাষা জ্ঞানে আনাড়ি ব্যাটারিকে বেটারি, ক্লাসেতে বলে বারবার। ফিজিক্সের ছেলে থাকলে বুঝতে পারতো, পিকে সেন ফিজিক্সের প্রফেসর ছিল। যাই হোক, ইটস এ ফ্যান্টাস্টিক জব হি ইজ ডুইং। কত পড়েছে আমি সেটাই ভাবছি, অনেকগুলো গল্পই আস্তে আস্তে দেখবো। সংবাদ প্রভাবের ভাষাটা কি ভালো, আমার তখন ওইরকম বাংলা লিখতে ইচ্ছে করছে, ইষ্ট অনিষ্ট কি জানো লাগবে। বাট থ্যাংকস, মন দিয়ে তোমরা শুনেছো, অ্যান্ড আই রিয়েলি ফিল ভেরি এম্বারেসড। থ্যাংক ইউ। সন্ধে প্রতিষ্ঠান
চর্চা করে কাটানোর বিপদটা হলো এই, আমরা তো সবাই প্রতিষ্ঠান বিরোধী আসো। তবে আজকে যেটা শিখলাম সেটা হলো নির্বিচার প্রতিষ্ঠান বিরোধিতা বা শৌখিন প্রতিষ্ঠান বিলাসিতা, এই দুয়ের বাইরে থেকেও প্রতিষ্ঠানের ইতিহাস চর্চা করা সম্ভব। এটা এক। দ্বিতীয়ত, যে সময়টা আমরা এই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছি সরাসরি ভাবে, সেই মুহূর্তগুলোকে একটু মনে গেঁথে রাখলে আর কিছু না পরে গল্প করা যায়। একদম শেষ করছি, ভাবুক সভার সমস্ত উদ্যোগে শুরু থেকে পাশে দাঁড়িয়েছেন, সশরীরে উপস্থিত থেকেছেন একইভাবে সোশিয়োলজি বিভাগের অধ্যাপক সুকন্যা সর্বাধিকারী, তার কাছে আমরা কৃতজ্ঞ। তেমনি আজকে থাকতে পারেননি ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা কৃতজ্ঞ এখানে যারা উপস্থিত সকলের কাছে, অবশ্যই ডক্টর নেপচুন শ্রীমদের কাছে। আপনি এলেন, আমাদের খুব ভালো লাগলো। আর যাদের নাম না করলেই নয়, অদ্রিজা, শক্তিমা আর রুবাই, থ্যাংক ইউ। এরপর যেটা হবে আমরা সময় মতো ঘোষণা করবো, দেখা হবে সেদিন।